সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পর্যাবৃত্ত গতি অধ্যায়ের আজকে তৃতীয় ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং সবার আগের ক্লাস 2টা করা আছে, তাই তো? কথা বলতেছো কিভাবে? একজন নাকি কথা বলতেছে। হ্যাঁ, আমি সুস্থ আছি, কিন্তু তুমি কথা বলিও না। আমি তো স্টুডেন্টদের মাইক্রোফোন অফ করলাম, তারপরে তুমি কেমনে কথা বললা? ওকে, এখন আশা করি ঠিক আছে, এখন আর কেউ কথা বলতে পারবে না। ওকে, তো চলো আজকে আমরা পর্যাবৃত্ত গতি অধ্যায়ের আজকে তৃতীয় ক্লাসটা করব। আমরা প্রথম ক্লাসে সরলছন্দিতে স্পন্দন গতির ধারণাটা নিয়েছিলাম। তারপরে ক্লাসে সরলছন্দিতে স্পন্দন গতির সরণের সমীকরণটা আমরা ব্যবকলনীয় সমীকরণটা সমাধান করে দেন আমরা সরণের সমীকরণটা বের করছিলাম। আজকের ক্লাসে আমরা সরলছন্দিতে স্পন্দনের সরণের সমীকরণটাকে ফিল করার ট্রাই করব, অর্থাৎ সরণের সমীকরণটা আমরা আবারও বের করব। আমরা গত ক্লাসে ডেরিভেশনের মাধ্যমে ব্যবকলন সমীকরণ সমাধান করে ইন্টিগ্রেশনের সাহায্যে, তাও কয়বার, 2বার ইন্টিগ্রেশনের সাহায্যে সরলছন্দিতে স্পন্দনের সরণের সমীকরণটা আনছিলাম। আজকের ক্লাসে আমরা আবার সেই সমীকরণটা আনব, বাট এইবার আর ব্যবকলন সমীকরণ সমাধান করব না। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা পুরাটা ফিল করে করে আনব। আমরা একটা সরলছন্দিতে স্পন্দন গতির একেবারে ভিতরে ঢুকে যাব, দেন সরলছন্দিতে স্পন্দন গতির সরণের সমীকরণ, সাম্য অবস্থান থেকে সরণের সমীকরণ কেমন হওয়া উচিত আমরা গেস করে করে, আন্দাজ করে করে সামনের দিকে আগাবো। আমরা কখনো আন্দাজ ভুল করব, কখনো আবার ঠিক করব। তো ভুল করলে কেন ভুল হচ্ছে সেইগুলো আমরা দেখব, যে আন্দাজটা আমরা করছিলাম, গেসটা আমরা করছিলাম, আমাদের এই গেস করাটা ভুল ছিল। তো সেই ভুলটাকে আমরা সংশোধন করব, অর্থাৎ করে করে আগাবো। মানে আজকের পড়াশোনাটা হবে একেবারে, মনে করো যে নিজেকে চিন্তা করবা তুমি বিজ্ঞানী হয়ে গেছো, ঠিক আছে? নিজেকে চিন্তা করবা যে তুমি বিজ্ঞানী হয়ে গেছো, তুমি চিন্তা ভাবনা করে একটা সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার সরণের সমীকরণ কেমন হওয়া উচিত, ঠিক আছে, সেই সমীকরণটা কীরূপ হওয়া উচিত সেইটা আমরা গেস করে করে বের করব। তো চলো আমরা শুরু করি। তো সরল ছন্দিতে স্পন্দন গতির সরণের যে সমীকরণটা আমরা আনছিলাম, সেই সরণের সমীকরণটা তোমাদের একটু মনে করাই, যে সরল ছন্দিতে স্পন্দন গতির সরণের সমীকরণ, ধরো এটা হচ্ছে সাম্য অবস্থা, সাম্য অবস্থান থেকে এভাবে স্পন্দিত হতে থাকবে। তো সাম্য অবস্থান থেকে সরণ এক্স, এক্স ইকুয়াল টু ছিল এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এইটাকে আমরা আনছিলাম। এবার এই সরণের সমীকরণে কোনটার কি পরিচয়? এই এক্স হচ্ছে সরণ, এক্স হচ্ছে সরণ, এই সরণটা কাউন্ট করা হবে কোথা থেকে? সাম্য অবস্থান থেকে। তাহলে সাম্য অবস্থান থেকে কোনো মুহূর্তে কণার সরণ, এই এ কি? এ হচ্ছে বিস্তার, বিস্তার মানে সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার সর্বোচ্চ সরণ। এই যে স্প্রিংটা সাম্য অবস্থায় আছে, স্প্রিংয়ে ঝুলানো যে বস্তুটা সাম্য অবস্থায় আছে, মিন পয়েন্টে আছে, এভাবে যে স্পন্দিত হতে থাকবে সর্বোচ্চ কত সরণ নিয়ে? সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ সরণ, অর্থাৎ এস ম্যাক্সিমাম যে মানটা হবে সেটাই হচ্ছে বিস্তার। এই তাহলে এটা হচ্ছে বিস্তার। এবার আসো সাইন ওমেগা টি প্লাস ডেল, সাইনের একটা ফাংশন, সরণের সমীকরণটা সাইনের ফাংশন। ওমেগা টি প্লাস ডেল, ওমেগাটা কি? ওমেগা হচ্ছে ভাই কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক ওমেগা। ওমেগা ইকুয়াল টু, তুমি যেহেতু গতির অধ্যায় পড়ছো, নিউটনিয়ান মেকানিক্স পড়ছো, তো ওমেগা ইকুয়াল টু তোমার জানা আছে, ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই এফ, 2 পাই এফ। এফ হচ্ছে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এবার এই ডেল, ডেলটা কি? ডেল হচ্ছে আদি দশা কোণ, আদি দশা কোণ, অর্থাৎ সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণা যে মুহূর্ত থেকে যাত্রা শুরু করছে সেই মুহূর্তে সাম্য অবস্থানের সাথে কত কোণ করে আছে, অর্থাৎ কত কোণ নিয়ে যাত্রা শুরু করছে সেইটাই হচ্ছে আদি দশা কোণ। তাহলে এটা হচ্ছে যাত্রা শুরুর সময়, যাত্রা শুরুর সময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের
সাথে কোণ, এটা হচ্ছে আদি দশা কোণ, অর্থাৎ টি ইকুয়াল টু জিরোতে কোণ, কৌণিক অবস্থা, টি ইকুয়াল টু জিরোতে কৌণিক অবস্থা, এইটা হচ্ছে আদি দশা কোণ। আর ওমেগা তো বললাম কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা, ওমেগা কৌণিক বেগ হিসাবে আমরা জানতাম কোথায়? ওই যে নিউটনিয়ান মেকানিক্সের চ্যাপ্টারে। দেখো ওমেগা ডেল এগুলা কোণ, কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে না, তাহলে তখন তার গতির ক্ষেত্রে ওমেগা আসে, তারপরে ডেল আসে। কিন্তু সরল ছন্দিত স্পন্দন গতি না সরল রৈখিক গতি, এর ক্ষেত্রে কেন ওমেগা থাকবে, এর ক্ষেত্রে কেন ডেল থাকবে? বুঝতে পারছো প্রশ্নটা? নিজের মনে প্রশ্নটা জাগো যে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণা হচ্ছে একটা সরল রৈখিক গতি, সরল রৈখিকভাবে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এরকম করবে। তো ভাই সরল রৈখিক গতির ক্ষেত্রে কেন বৃত্তাকার গতির জন্য যে ওমেগা ছিল সেই ওমেগা কেন আসবে? সরল রৈখিক গতি এখানে কেন কোণ আসবে? তো এই জিনিসগুলাই আমরা এখন বুঝতে চাই। আমরা কিন্তু এই সমীকরণটা বের করছিলাম, হ্যাঁ, ব্যবকলন সমীকরণ সমাধান করে দুইবার ইন্টিগ্রেশন করে এইটা আমরা আনছিলাম, এবং তখন তোমাকে একটু পরিচয়গুলো বলে দিয়েছিলাম। এখন আবার দেখো পরিচয়গুলো লিখে দিলাম। বাট আমার প্রশ্ন ওই জায়গাটাতেই যে সরল ছন্দিত স্পন্দন গতি ভাই সরল রৈখিক গতি, তার জন্য কেন ওমেগা থাকবে? ওমেগা তো বৃত্তাকার গতির ক্ষেত্রে থাকে, ওমেগা থাকে বৃত্তাকার গতির ক্ষেত্রে, কৌণিক বেগ ওমেগা, ওমেগা ইকুয়াল টু বা থেটা ইকুয়াল টু ওমেগা ইন্টু টি, এটা থাকে। যেমন এস ইকুয়াল টু ভিটি হয় না, ঠিক তেমনিভাবে থেটা ইকুয়াল টু কৌণিক সরণ হবে ওমেগা ইন্টু টি, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তো ওমেগা থাকে বৃত্তাকার গতির জন্য, কৌণিক গতির জন্য, কোণ হয় কৌণিক গতির ক্ষেত্রে, সরল রৈখিক গতির ক্ষেত্রে এগুলা কেন হবে? তো এটাই আমাদের কোশ্চেন। ওকে, তাহলে এবার আসো আমরা একটু এই ওমেগাটাকে একটু চিনি, একটু মনে করি ওমেগা কোথায় ছিল। কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, ধরো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা বৃত্তাকার পথে ঘোরে না, ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট স্পিডে ঘড়ির যে কোনো একটা কাঁটা কিন্তু ঘুরে আসে। তো ওরকম কোনো একটা বস্তু ধরো বৃত্তাকার পথে ঘুরছে, এটা হচ্ছে সেন্টার। তো প্রথমে মনে করো এই পয়েন্টে ছিল, কোথায় ছিল? এ পয়েন্টে। এ পয়েন্ট থেকে ধরো বি পয়েন্টে গেল, তাহলে বি পয়েন্টে গেলে এ থেকে বি পয়েন্টে যাইতে সময় লাগলো ধরো টি সময়। তো টি সময় লাগছে, তাহলে কতটুকু কৌণিক সরণ হয়েছে? সেই কৌণিক সরণটা হচ্ছে থেটা। এই যে ডেল থেটা বলো বা থেটা বলো, এটাই হচ্ছে কৌণিক সরণ। যখন বস্তু এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে সমকৌণিক বেগ নিয়ে, একই স্পিডে, কখনো স্পিড বাড়তেছে কখনো কমতেছে এমন না, ধরো একই স্পিডে ঘুরতেছে এভাবে, তাহলে সমকৌণিক সেই বেগটা, সমকৌণিক বেগটা সেটা হচ্ছে ওমেগা। তাহলে থেটা এবং ওমেগার মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে ওমেগা কি? ওমেগা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক সরণের হার, এটাকেই বলা হচ্ছে কৌণিক বেগ। তো যদি সমকৌণিক বেগ নিয়ে যাই তাহলে তাৎক্ষণিক কৌণিক বেগ, তাই না, আর গড় কৌণিক বেগ দুইটা কিন্তু সেম জিনিস। তো মনে আছে তোমাদের গড় কৌণিক বেগটা কি? গড় কৌণিক বেগ ওমেগা বার। এই ওমেগা বার হচ্ছে টোটাল কৌণিক সরণ ডিভাইডেড বাই টোটাল সময়। তো যেহেতু সমকৌণিক বেগ, সেই ক্ষেত্রে গড় আর তাৎক্ষণিক একই। একটা রাস্তায় তুমি একটা সমবেগ নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছ, সমবেগ সবসময় বেগের মান একই। তো টোটাল সরণকে যদি আমি টোটাল সময় দিয়ে ভাগ দিই, তুমি বেগ পাবা কোন বেগ? গড় বেগ। তো সেই গড় বেগের মানটা যদি সমবেগে চলে, তাহলে যে কোনো মুহূর্তের বেগের মানের সমান হবে না? অর্থাৎ তাৎক্ষণিক বেগ যা, গড় বেগ তাই হবে। কখন? সমবেগে যদি চলে। তো ঠিক তেমনিভাবে সমকৌণিক বেগ নিয়ে যদি ঘোরে, স্পিড একই, একই স্পিডে ঘুরতেছে, একই স্পিডে, স্পিড কখনো বাড়ছে বা কখনো কমছে না, তাহলে সেই ক্ষেত্রে গড় এবং তাৎক্ষণিক একই হবে। তাহলে সেই গড় কৌণিক বেগ হবে টোটাল কৌণিক সরণ ডেল থেটা ডিভাইডেড বাই সময় ডেল টি। তো এই ডেল থেটা মানে কত? ডেল থেটা মানে তো থেটা, আর সময় ডেল টি মানে টি, টি সময়। তাহলে থেটা ডিভাইডেড বাই টি, এটা ইকুয়াল টু ওমেগা। এই যে তাহলে এই যে গড় ছিল আগে, ওটা তাৎক্ষণিক আর গড় একই, তো আমি ওমেগাই লিখলাম। তাহলে দেখো তো থেটা ইকুয়াল টু কি হইলো? ওমেগা টি। ভাই এস ইকুয়াল টু ভিটি এর সূত্রের মতো আমরা সরল রৈখিক গতির ক্ষেত্রে সরণ আর বেগের মধ্যে সম্পর্ক জানি, এস ইকুয়াল টু ভিটি, সমবেগে যদি চলে। সমবেগে চললে এই সূত্র জানি না আমরা সমবেগের ক্ষেত্রে। তাহলে সমবেগের ক্ষেত্রে সরল রৈখিক গতির জন্য এস ইকুয়াল টু ভিটি, ঠিক তেমনিভাবে সমকৌণিক বেগের জন্য, সমকৌণিক বেগের জন্য থেটা ইকুয়াল টু হবে ওমেগা টি। তাহলে ওমেগা কি জিনিস বুঝতে পারছো? এই ওমেগা সমান সমান আমরা ওমেগা ইকুয়াল টু, দেখো যদি সমকৌণিক বেগ নিয়ে বৃত্তাকার পথে ঘোরে, পুরো একবার ঘুরে আসলে বলো তো তার কৌণিক সরণ কত হয়? পুরো একবার যদি ঘুরে আসে, পুরো একবার ধরো এখান থেকে পুরো একবার ঘুরে আসবে, তো এখান থেকে যদি পুরো একবার ঘুরে আসে,
তাহলে কৌণিক সরণ কত হয়? এখান থেকে পুরো একবার ঘুরে আসলো, তাহলে কৌণিক সরণ হবে 2 পাই। আর একবার ঘুরে আসতে যে সময় সেটা হচ্ছে পর্যায়কাল, ক্যাপিটাল লেটার টি দিয়ে আমরা লিখি। তাহলে ওমেগা ইকুয়াল টু কি? ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি বা থিটা বাই টি। তো সেই ডেল থিটা কত? 2 পাই। আর নিচে কত? নিচে হচ্ছে টি। তাহলে ওমেগা ইকুয়াল টু দেখো এই যে 2 পাই ডিভাইডেড বাই টি, 2 পাই বাই টি। এইবার দেখো তো ছোটবেলায় শিখছো কম্পাঙ্ক আর পর্যায়কাল, এরা পরস্পরের বিপরীত রাশি। এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি। এফ হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক হচ্ছে একক সময়ে যতগুলো ঘূর্ণন বা কম্পন বা দোলন দিবে সেটা হচ্ছে কম্পাঙ্ক এফ। আর পর্যায়কালটি হচ্ছে একবার ঘুরে আসতে যে সময়, একটা পূর্ণ কম্পন পূর্ণ দোলন দিতে যে সময়, সেটা হচ্ছে পর্যায়কালটি। তো পর্যায়কাল টি আর কম্পাঙ্ক এফ এর এরা পরস্পরের বিপরীত রাশি। এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি। তো 1 ডিভাইডেড বাই টি আসে না এখানে, এই যে 1 ডিভাইডেড বাই টি। তাহলে ওমেগা ইকুয়াল টু কত? এই যে 2 পাই এফ। এফটাই হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সি কোন গতির ক্ষেত্রে? বৃত্তাকার গতির ক্ষেত্রে। তাহলে ওমেগা কোন গতির ক্ষেত্রে? বৃত্তাকার গতির ক্ষেত্রে। সরল ছন্দিত স্পন্দন গতি, সরল রৈখিক গতি। তো সরল ছন্দিত স্পন্দন গতিতে ওমেগা কি করে? সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে এফ কি করে? তাই না? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। কি কথা বুঝছো? অনেকে বলতে ভাই আপনি ওমেগা বের করছেন, 2 পাই আর নিচে টি বসাইছেন। আচ্ছা যদি আমি 2 পাই না বসাই, ধরো বৃত্তাকার পথে অর্ধেক ঘুরলো, এই যে এইখান থেকে ধরো এই পর্যন্ত ঘুরলো, এইটুকু আসলো, তাহলে যে কৌণিক সরণটা হইলো সেটা তো 2 পাই হলো না, সেটা হইলো পাই। ওকে, সেটা যদি পাই হয় তাহলে পুরো একবার ঘুরে আসতে সময় যদি পর্যায়কাল লাগে, তাহলে অর্ধেকটুকু ঘুরতে সময় লাগবে পর্যায়কাল ভাগ 2। ভাই সেই ক্ষেত্রে ওমেগাও একই আসবে, একই জিনিস আসবে। কিভাবে? ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি। তুমি বসাও না ডেল থিটা পাই বসাও, তাহলে ডেল টি কত হবে? টি বাই 2। দেখছো গেল 2 উপরে, এই যে 2 পাই বাই টি, দেখো একই জিনিস আসছে। তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি বা 2 পাই এফ, দেখো একই জিনিস আসছে যেভাবেই তুমি হিসাব করো না কেন। সমকৌণিক বেগের ক্ষেত্রে তো সমকৌণিক বেগে তো সবসময় একই মানই আসবে। সমকৌণিক বেগে একই স্পিড নিয়ে ঘুরতেছে, তো সেক্ষেত্রে তো সবসময় একই হিসাব আসবে, তাই আসছে। তাহলে আমরা মোটামুটি ওমেগা চিনে গেলাম, ওমেগা থিটা এদের সম্পর্ক বুঝলাম। কিন্তু আমরা চাইতেছি কি? সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে, সরল রৈখিক গতির ক্ষেত্রে এরা কি করে? সরল ছন্দিত স্পন্দন গতি সমীকরণে এরা কেন আসলো? এটাই তো আমরা চাইতেছি। দেখো সরল ছন্দিতে একটা স্পন্দন গতি, সেটা সরল রৈখিক গতি। আমরা যদি এর সাথে একটা বৃত্তাকার গতিকে কম্পেয়ার করতে পারি, তুলনা করতে পারি বা মিলাইতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে ওমেগা থিটা ডেল এই ব্যাপারগুলো বোঝাটা সহজ হবে। কারণ সরল রৈখিক গতির ক্ষেত্রে তো কোন টোন কেন আসবে, তাই না? তা আমরা কি করব? একটা সরল ছন্দিত স্পন্দন গতি অর্থাৎ সরল রৈখিক গতির সাথে একটা বৃত্তাকার গতিকে আমরা মিলাবো। তো এরকম কোনো উদাহরণ তুমি বলতে পারো? তুমি একটু চিন্তা ভাবনা করলে বলতে পারা উচিত এরকম কোনো উদাহরণ যেখানে বৃত্তাকার গতির সাথে সরল ছন্দিত স্পন্দন গতি একই সাথে একভূত হয়ে আছে, এরকম কিছু বলতে পারো? হ্যাঁ, একটা উদাহরণ আছে, সেলাই মেশিন, তাই না? সেলাই মেশিন, দেখো সেলাই মেশিন কেমন দেখবা, ওই হাত দিয়ে অনেক সময় সেলাই মেশিনগুলো হাত দিয়ে ঘোরানো হয়, অনেক সময় পা দিয়েও ঘোরাইতে হয়। তো সুচ যেটা এই প্রান্তে সুচ থাকে, ধরো একটু একটু 1 মিনিট, একটা ফোন আসছে। একটু একটু ওয়েট করো।
ওকে, দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে দেখো তো। ওকে, তো যেটা বলতেছিলাম যে আমরা এখন এই জিনিসটা দেখতে চাই যে একটা বৃত্তাকার গতির সাথে একটা সরল সন্ধিত স্পন্দন গতিটাকে কম্পেয়ার করা যায় কিনা। তো সেরকম একটা উদাহরণ হচ্ছে সেলাই মেশিন। তো সেলাই মেশিনের সূচের যে প্রান্তটা থাকে সেই সূচের প্রান্তটা কিন্তু আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে। আর এই পাশে দেখবা এই মেশিনের যে বৃত্তাকার চাকার অংশটা যেটা সেটা থাকে, অনেক সময় হাত দিয়ে এভাবে ধরে রেখে এভাবে ঘোরানো লাগে। তো এটা আমরা এইভাবে ঘুরাই আর এইভাবে সুচটা আপ ডাউন করে। আমরা এটাকে যত দ্রুত ঘুরাবো এটা তত দ্রুত আপ ডাউন করবে, তাই না? তাহলে এইটা হচ্ছে বৃত্তাকার গতি, তার সাথে এইটা হচ্ছে আপ ডাউন উপর নিচ, এইটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। এটা যত দ্রুত হবে এটাও তত দ্রুত আপ ডাউন হবে। তাহলে সরল ছন্দিত স্পন্দন গতির সাথে একটা বৃত্তাকার গতি মিলানো যাচ্ছে না? তো এরকম একটা উদাহরণ। তো এটাও বলতে পারো, আবার আর একটা জিনিস বলতে পারো, সেটা হচ্ছে একটা চরকি। ধরো আমরা চরকিটা এরকম করব, একটু চিত্র আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানে থাকবে একটা পর্দা, এইখানে একটা পর্দা, আর এইখানে আমরা একটা চরকি বানাবো। তো চরকির এইটা হচ্ছে একটা কাটা, এটা হচ্ছে একটা চরকির কাটা, এর মাথায় একটা এই যে বস্তু একটা বল যুক্ত করে দিলাম। এবার এটা এরকম ঘুরতে পারবে, ঠিক আছে? এটা এভাবে এরকম ঘুরতে পারবে চরকির। এই যে এটা একটা বল যুক্ত করে দিলাম এখানে, এরকম একটা বল যুক্ত করে দিলাম। এবার আমরা কি করব, এই পাশ থেকে একটা টর্চ লাইট নিব, এই পাশ থেকে একটা বেশ বড় একটা টর্চ লাইট নিব। এই বড় টর্চ লাইট নিয়ে আলো ফেলবো, এদিক থেকে এভাবে আলো ফেলবো। আর এই চরকিটাকে এইটাকে আমরা ঘোরাবো। ধরো একটা মোটর সেট করে দেওয়া হয়েছে, তো মোটর সেট করে দেওয়া হয়েছে, এটা কি ঘুরবে, এটা খালি ঘুরবে। এটা ঘুরতে থাকলে তুমি বলো তো এই পর্দার উপরে কি দেখতে পারবা? এই যে পর্দা, এই পর্দার উপরে তুমি কি দেখতে পারবা বলো আমার, বুঝাও। তুমি পর্দার উপরে দেখতে পারবা এই বলটার ছায়াটা চরকিটা ঘোরার সাথে সাথে বলের ছায়াটা আপ ডাউন করতেছে, ঠিক আছে? তাহলে এই পর্দায় আসলে একটা সরল রৈখিক সরল ছন্দিত স্পন্দন গতি তৈরি হবে। দেখো, ধরো এখান থেকে যাত্রা শুরু, t=0, এখান থেকে যাত্রা শুরু, একই স্পিডে এবার ঘুরতে থাকবে। তো এইটা এখান থেকে যখন চরকিটা যখন এখান থেকে ধরো এখানে আসে, তাহলে তখন ছায়াটা থাকবে এখানে, চরকির যে ছায়াটা সেই ছায়াটা থাকবে এখানে, ঠিক এখানে আমি দেখতে পারবো এই বলের ছায়াটা পড়ছে এখানে। এবার যখন এইটাকে ঘুরে যখন এইখানে যাবে, এটা ঘুরে যখন এখানে যাবে, তখন এর ছায়াটা গিয়ে পড়বে, দেখো এর ছায়াটা গিয়ে পড়বে এখানে, এই যে এর ছায়াটা এখানে গিয়ে পড়বে, এর ছায়াটা এখানে গিয়ে পড়বে। তারপরে এইটা ঘুরে যখন এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে আসবে ঘুরে যখন, তখন দেখো ছায়াটা পড়বে গিয়ে এখানে, এই পয়েন্টে গিয়ে ছায়াটা পড়বে, এই পয়েন্টে গিয়ে। তারপরে এইটা আবার ঘুরে যখন এইখানে আসবে, এখানে আসবে, তখন ছায়াটা আবার এখানে। তাহলে কি হলো, প্রথমে ছায়াটার দৈর্ঘ্য বড় হচ্ছিল, বড় হয়ে সর্বোচ্চ এই মানে পৌঁছাইলো, দেন এবার আবার নিচে নামা শুরু করছে। এই ছায়াটা, এই বলটা দেখবো, বলের ছায়াটা দেখবো, এবার নিচে নামা শুরু করছে। তাহলে যখন চরকি ঘুরে এখানে তখন ছায়া এখানে, আবার যখন চরকিটা ঘুরে এখানে, চরকিটা ঘুরে যখন এখানে তখন ছায়া আবার নেমে এখানে, আবার যখন চরকিটা ঘুরে এই পয়েন্টে, চরকিটা ঘুরে যখন এই পয়েন্টে, যখন এই পয়েন্টে, তখন ছায়াটা হচ্ছে এই পয়েন্টে। তখন ছায়াটা এই পয়েন্টে, আবার এটা ঘুরে যখন এখানে যাবে তখন ছায়াটা আবার এখানে যাবে। তাহলে কি হলো, চরকিটা একবার ঘুরলো, এটা একবার এভাবে ঘুরলো, এটা একবার আপ ডাউন করলো, ঠিক আছে? দেখো সবাই একটু বোর্ডে তাকাও, দেখো আমার এই হাতের দিকে আর এখানে তাকাবা, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা এখান থেকে এখানে, তারপর এখানে, 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 আবার এখানে।
তাহলে এটা একটা পূর্ণ ঘূর্ণন দিল আর এ একটা পূর্ণ স্পন্দন দিল। তাহলে কি হলো, এর সাথে বৃত্তাকার গতির সাথে একটা কি সরল ছন্দিত স্পন্দন গতি। ভাই এটা কিন্তু এস এইচ এম না, এটা এস এইচ এম না, কিন্তু এটা এস এইচ এম কোনটা, এস এইচ এম এটা, এটা বৃত্তাকার গতি, কিন্তু এই বৃত্তাকার গতির ছায়াটা হচ্ছে এস এইচ এম গতি। বুঝতে পারছো? তা আমরা কি চাইছিলাম, আমরা চাইছিলাম সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে এই কৌণিক ব্যাপারগুলো কেন আসে সেটা বুঝতে। এই কারণে আমরা কি করছি, সরল ছন্দিত স্পন্দন গতির আত্মাটাকে টেনে বের করে ফেলছি। এই আত্মাটাই হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে এস এইচ এম, বলতে পারো এটা হচ্ছে এস এইচ এম, আর এটা হচ্ছে এস এইচ এম এর আত্মা। এস এইচ এম না, বাট এস এইচ এম এর কি এটা আত্মা। এই আত্মাটাকে টেনে বাইরে বের করছি। কৌণিক ব্যাপারগুলো বুঝতে চাই, ওমেগা বুঝতে চাই, ডেল বুঝতে চাই, ওকে। তাহলে এটা থেকে টেনে এর আত্মাটাকে বের করে নিয়ে আসো, তাহলে তুমি কৌণিক ব্যাপারগুলা বুঝতে পারবা। তাহলে দেখো সরল ছন্দিতে স্পন্দন গতির এইটা হচ্ছে সাম্য অবস্থা। এই সাম্য অবস্থান থেকে এইটা হচ্ছে সর্বোচ্চ সরণ। সর্বোচ্চ সরণে গিয়ে আবার এখানে আসছে, সর্বোচ্চ সরণে গিয়ে এখানে আসছে, দেন নেগেটিভ দিকে সর্বোচ্চ সরণে গিয়ে আবার এখানে পৌঁছাইছে। এই যে পূর্ণ একটা রোটেশন কমপ্লিট করছে। তাহলে এখান থেকে যাত্রা শুরু ছিল, পরে এইখানে ঘুরে আবার এখানে আসলে যে সময়টা, সেই সময়টা হচ্ছে পর্যায়কাল টি। এই যে ক্যাপিটাল লেটার পর্যায়কাল টি, একবার ঘুরে আসতে যে সময়টা, সেটা হচ্ছে পর্যায়কাল টি। তাহলে এরও একটা স্পন্দন দিতে যে সময়, পূর্ণ একটা স্পন্দন দিতে, পূর্ণ একটা দোলন দিতে যে সময়, সেইটাই হচ্ছে পর্যায়কাল টি। তো আমরা এখন কি করতে চাই, সরল ছন্দিতে স্পন্দন গতির ক্ষেত্রে সরণটা কেমন হবে তার একটা গ্রাফ আঁকতে চাই। তো আমরা এবার এই টর্চ লাইটটা একটু মুছে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, লেকচার স্লাইডে তো রাখতে হবে, তাহলে একটু এখানে আসি। দেখো এবার আর টর্চ লাইটটা আঁকবো না। এই যে বৃত্তাকার গতি, এখানে এই যে পর্দা, এই পর্দায় সরল ছন্দিতে স্পন্দন গতি তৈরি হবে। তাহলে চরকির কাঁটাটা যুক্ত করি, এই যে কাঁটার মাথায় একটা বল যুক্ত করা। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, আমরা বিভিন্ন সময় এটা চরকিটা এখান থেকে ঘোরা শুরু করছে। এবার বিভিন্ন সময়ের গ্রাফগুলো এখানে আঁকবো, সরণের গ্রাফ। তাহলে আমরা কি চাইতেছি তোমাকে একটু বুঝাই বলি। আমরা এই এক্স অক্ষে নিতে চাইতেছি সময় অথবা অ্যাঙ্গেল, কোণ, ঠিক আছে? এক্স অক্ষে নিতে চাইতেছি সময় অথবা আচ্ছা প্রথমে অ্যাঙ্গেল নিই, থেটা, কোণ নিতে চাইতেছি। আর এটা হচ্ছে সরণ, যে বিভিন্ন কৌণিক অবস্থায় সরণটা কত সেটা বুঝাইতে চাইতেছি। তাহলে প্রথমে আসো, কোনটা কাউন্ট করতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। দেখো তো এটা এক্স অক্ষের ধনাত্মক দিক না, এই যে প্লাস এক্স অক্ষ। তো যখন এখানে আসে তাহলে কত ডিগ্রি কোণে আছে বলো তো? যখন এই পয়েন্ট তখন কত ডিগ্রি? তখন হচ্ছে 0 ডিগ্রি। এই যে 0 ডিগ্রি, তখন যখন এই পয়েন্ট তখন 0 ডিগ্রি। যখন চরকিটা এখানে উঠবে, এখানে যাবে, তাহলে তখন কত ডিগ্রি কোণে ঘুরে গেল? π/2 মানে 90 ডিগ্রি। তাহলে এই পয়েন্ট হচ্ছে 90 ডিগ্রি বা π/2। যখন এখান থেকে ঘুরে এখানে চলে আসবে, এভাবে ঘুরে যখন এদিকে চলে আসবে, এই পয়েন্টে কোনটা কত? এই পয়েন্টে হচ্ছে পাই বা 180 ডিগ্রি, ঠিক আছে? 180 ডিগ্রি। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমি একটু যদি এখানে দেখাই, ধরো এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 0, এটা হচ্ছে পাই মানে 180 ডিগ্রি। তাহলে এটা দ্বিগুণ, এটা হচ্ছে 2 পাই। তাহলে পাইয়ের অর্ধেক, এটা π/2। তারপরে পাই এবং 2 পাইয়ের মাঝামাঝি 270, অর্থাৎ 3π/2। বুঝতে পারছো এই যে কোণগুলা? তারপরে চরকির কাঁটাটা ঘুরে যখন এই পয়েন্টে আসবে, এটা হচ্ছে 270 ডিগ্রি বা 3π/2। আবার যখন ঘুরে এখানে যাবে, দেন এটা হচ্ছে 2 পাই। তাহলে এরকম বিভিন্ন পয়েন্টে সরণ নিয়ে ওখানে আমরা বসাবো, হ্যাঁ? বিভিন্ন পয়েন্টের সরণ। তাহলে তুমি আসো, দেখো বিভিন্ন পয়েন্টের সরণ। তাহলে যখন কাঁটাটা এখানে আসে তখন ছায়া এখানে, তাহলে তখন সাম্য অবস্থান থেকে সরণ কত? এটা হচ্ছে সাম্য অবস্থান। তো সাম্য অবস্থান থেকে সরণ কত? 0। এই যে যখন এখানে আসে, এই যে এখানে যখন আসে, দেখো এটাকে টেনে নিয়ে আসো, এই তাহলে এখানে যখন আসে তখন সাম্য অবস্থান থেকে কোনো সরণ নাই। এই যে সাম্য অবস্থান, উপরেও নাই নিচেও নাই, ওখানেই আছে। তাহলে 0, তাহলে সরণ হচ্ছে 0 এই পয়েন্টে। এই যে 0 আঁকলাম, সরণ 0। তারপরে যখন এখান থেকে ঘুরে এখানে আসছে তখন কিন্তু সর্বোচ্চ সরণ ভাই। এই যে দেখো সর্বোচ্চ সরণ। তো এই সর্বোচ্চ সরণটা হচ্ছে এটা, এই পয়েন্টে এইটা হচ্ছে সর্বোচ্চ সরণ, এটা হচ্ছে সর্বোচ্চ সরণ। তো একটা কাজ করি, এই সর্বোচ্চ সরণটাকে আমরা একটু উঠাই নিয়ে যাই। এই যে সর্বোচ্চ সরণ,
এটাকে উঠাই নিয়ে ওখানে গিয়ে বসাই কততে π/2 তে। এই যে π/2 তে সর্বোচ্চ সরণ। তাহলে π/2 তে এই যে সর্বোচ্চ সরণ। দেন তারপরে এখান থেকে যখন আবার এখানে আসছে, এখানে যখন আসছে, এখানে যখন আসছে, টেনে নিয়ে যাও এখানে, দেখো শূন্য সরণ, আবার শূন্য, আবার সাম্য অবস্থায় ফিরে গেছে। এটা এখান থেকে এখানে গেলে এখানে, আবার এখান থেকে এখানে ফিরে আসলে এইটা নেমে এখানে চলে আসছে। তাহলে যখন এখানে আসছে তখন আবার সরণ কত, সাম্য অবস্থান থেকে, এই যে সাম্য অবস্থান থেকে সরণ আবার শূন্য। তাহলে কততে শূন্য, 180-তে আবার সরণ শূন্য। তাহলে 180-তে সরণ শূন্য, এই যে পায়ে সরণ শূন্য। ঠিক আছে, যখন ঘুরে আবার এই পয়েন্টে আসলো তখন সরণ, তখন সরণ আবার সবচেয়ে বেশি, এই যে এই পয়েন্টে যখন আসে, কিন্তু এটা নিচের দিকে সবচেয়ে বেশি, এটা নিচের দিকের সর্বোচ্চ সরণ। তো এটাকে কপি করে নিয়ে যাই, নিচের দিকে সর্বোচ্চ সরণ এই যে 3π/2 তে। তারপরে এখান থেকে ঘুরে যখন এখানে আসছে তখন আবার 2π, তখন আবার সরণ শূন্য, তখন আবার সরণ শূন্য। তাহলে গ্রাফ কেমন হবে বলো তো, সরণের গ্রাফ, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। তাহলে দেখো গ্রাফ দেখো, তোমরা আগে আইকো না, এই 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 তারপরে এই, তারপরে এই। তুমি যদি এই কয়টা পয়েন্ট নিয়ে আঁকো তাহলে এরকমই মনে হবে। এবার আসো তো আমরা একটু বেশি পয়েন্ট নিই, আরও কয়েকটা পয়েন্ট নিই। আরও কয়েকটা পয়েন্ট মানে যখন চরকিটা এইখানে ছিল, যখন এইখানে ছিল তখন সরণ কোথায়, তখন সরণ এই জায়গা না, এই যে, তখন এটা এই জায়গায় ছিল। তাহলে তখন সরণটা কত, তখন সরণ ভাইয়া এতটুকু, এতটুকু। তাহলে এটা এই যে 0 ডিগ্রি 0, এটা 0 ছিল, 0 ডিগ্রি, এই 0 আর 90-র মাঝামাঝি একটা জায়গায়। তাহলে 0 আর 90-র মাঝামাঝি এইটা। তাহলে এটা যদি নিয়ে বসাই, কপি করে নিয়ে যদি বসাই, 0 আর 90-র মাঝামাঝি এটা, এই যে 0 এবং 90-র মাঝামাঝি কোনো একটা জায়গায়, ধরো এই যে এই জায়গাটাতে, এটা ধরো কত ডিগ্রি, 45 ডিগ্রি বা 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সেই পয়েন্টের সরণ হচ্ছে এইটা, এই যে এই হচ্ছে সেই পয়েন্টের সরণ। তারপরে যদি এইখানে আঁকি, ধরো এইখানে আঁকলাম, তাহলে এইখানে আঁকলে এই যে এতটুকু সরণ, দেখো এই যে এতটুকু সরণ, তাহলে তখন আবার সরণ হচ্ছে এতটুকু। বুঝতে পারছো? তো আমরা এই গ্রাফটাকে প্রথমে ডিসক্রিট আঁকছিলাম। ডিসক্রিট মানে বোঝো, ডিসক্রিট আর কন্টিনিউয়াস। ডিসক্রিট মানে যে আছে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, আছে নাই, আছে নাই, আছে নাই, এটার বলে ডিসক্রিট। আমি যদি কন্টিনিউয়াস আঁকি, তাহলে কন্টিনিউয়াস আঁকলে যখন এই পয়েন্টে কোনো একটা কৌণিক অবস্থানে, তখন সরণ হবে এইটা। ঠিক আছে, এরপরে দেখো এইটা যখন অতিক্রম করে যখন এইখানে চলে গেছে, এখানে চলে গেছে, তখন সরণ দেখো, তখন সরণ এই যে আবার এতটুকু সরণ, আবার এতটুকু সরণ, এই যে এতটুকু সরণ। তাহলে এইটা নিয়ে আবার বসাই, এই যে এতটুকু সরণ, এইটা নিয়ে আবার যদি এখানে বসাই, তাহলে এরপরে সরণ আবার কমতে থাকবে। এখানে সর্বোচ্চ সরণ, এখানে সর্বোচ্চ সরণ, তারপরে সরণ আবার এরকম কমতে থাকবে, এরকম সরণ আবার কমতে থাকবে, দেখো কমতে থাকবে। বুঝতে পারছো? এইবার তুমি পয়েন্টগুলোকে যোগ করো। তো যদি তুমি এইদিকে আঁকো, বিভিন্ন পয়েন্টের সরণ নিয়ে যদি এদিকে বসাও, তাহলে কিন্তু এরকম গ্রাফ পাবা। বিভিন্ন পয়েন্টের সরণ নিয়ে যদি এদিকে বসাও, তাহলে কিন্তু এরকম গ্রাফ পাবা। তাহলে এইবার গ্রাফগুলো যোগ করো। তো এইবার আঁকো তো গ্রাফটা। এইবার দেখো গ্রাফ আঁকলে কি হবে, এই পয়েন্টের পরে এভাবে যাচ্ছে, এই যে গিয়ে 0, দেন এবার নিচের দিকে সরণ, এইখানে গিয়ে সর্বোচ্চ, দেন আবার এখানে এসে 0, দেন আবার এইখানে গিয়ে 0। তাহলে গ্রাফটা কার গ্রাফ হলো, কিসের গ্রাফ পাইলাম? দেখো সাইনের গ্রাফ পাইলাম কি, তাই না? আমি এখানে সরণ ভার্সেস থেটা আঁকছি। তুমি যদি মনে করো ভাই আমি সরণ ভার্সেস সময় আঁকবো, ওকে, কোনো সমস্যা নেই, গ্রাফ একেবারে একই রকম হবে। টি আঁকবো, টি। তাহলে টি নিয়ে বলতে হবে এবার টি। তাহলে বলো এখান থেকে ঘোরা শুরু করছে t0, t0, তাই তো? এখান থেকে যখন ঘোরা শুরু করছে তখন t0, ভাই এটা t0, এই পয়েন্টে যখন আসছে পুরো একবার ঘুরে আসলে সময় লাগবে t, পর্যায়কাল। তাহলে এখান থেকে যখন এখানে যাবে, মানে যখন এখানে যাবে তখন পর্যায়কাল এটা t/2, যখন এখানে থাকবে তখন t/4, যখন এখানে থাকবে তখন 3t/4। বুঝতে পারছো? পুরো একবার ঘোরার সময় পর্যায়কাল t। তাহলে তার 1/4, অর্ধেক, 3/4, আবার পুরো পর্যায়কাল t। তাহলে তখন গ্রাফটা আমরা কি পাবো, পুরো একবার ঘুরে আসতে, ধরো এইটা হচ্ছে t সময়, পুরো একবার ঘুরে আসতে সময়, তাহলে তার অর্ধেক পর্যায়কাল, এইটা হচ্ছে t/2, এই পয়েন্টটা হচ্ছে t/2 পয়েন্ট, t/2, তাহলে তার অর্ধেক হচ্ছে t/4। ঠিক আছে, তার অর্ধেক হবে t/4, এখানে অর্ধেক হবে হচ্ছে 3t/,
3t/4। তাহলে এর ক্ষেত্রে আমি কেমন পাবো? এর ক্ষেত্রে ভাই একই রকম পাবো না? বলো তো, বলো একই রকম পাবো না? ঠিক আছে দাদা, এই গ্রাফ কি এক্সামে আসবে? না এক্সামে আসবে না, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করো আগে, এক্সামে কি আসবে সেটা তো বলতেছি। একই রকম পাবো, সেম গ্রাফ পাবো। যখন শূন্য যাত্রা শুরু করছে তখন সরণ শূন্য সাম্য অবস্থায় আছে, যখন t/4 গেছে তখন সর্বোচ্চ সরণ বিস্তারে আছে, যখন আবার t/2 তে আসছে তখন আবার সরণ শূন্য হয়ে গেছে, তাহলে t/2 তে সরণ শূন্য হয়ে গেছে। তাহলে এরকম হবে, এই যে এরকম, এই পয়েন্টের সর্বোচ্চ সরণ, তারপর এখানে গিয়ে সরণ শূন্য। তারপরে যখন 3t/4 তখন নেগেটিভ দিকে সর্বোচ্চ সরণ, তাহলে 3t/4 নেগেটিভ দিকে সর্বোচ্চ সরণ। আবার যখন টিতে ফেরত আসবে, পুরো পর্যায়কাল কমপ্লিট করে এখন এখানে ফেরত আসবে, তখন আবার শূন্য হয়ে যাবে। তাহলে গ্রাফটা এরকম হবে না? গ্রাফটা বুঝছো কেমন? আমরা গতদিন কিসের গ্রাফ পাইছিলাম? সরণের গ্রাফ। কি পাইছিলাম বলো তো? x = কি পাইছিলাম মনে মনে বলো? x = a sin ω t + ডেল। ω t + ডেলকে আপাতত ফেলো। এই ω t + ডেল মানে কি? সাইনের পরে যা থাকবে সেটা তো অবশ্যই একটা অ্যাঙ্গেল। তার মানে x = আমরা পাইছিলাম a sin অ্যাঙ্গেল, ধরো থেটা, থেটা পাইছিলাম, এরকমই তো পাইছিলাম। তাহলে সরণের সমীকরণটা কার ফাংশন? সাইনের ফাংশন। তাহলে একটা সাইনের ফাংশন, এটা কিসের ফাংশন? সাইনের ফাংশন। দেখো হয়েছে কি? তো গত ক্লাসে আমরা ডেরিভেশন করে আনছিলাম, আজকে ডেরিভেশন লাগে নাই, আমরা পয়েন্টগুলো বসাইছি, প্রত্যেক পয়েন্টে সরণগুলো বসাইছি, একবার থেটার সাপেক্ষে, একবার হচ্ছে টি এর রেসপেক্টে বসাইছি। বসানোর পরে গ্রাফটা এরকম হয়ে গেছে, সাইনের গ্রাফটা হয়ে গেছে। ঠিক আছে, এটা সাইনের সমীকরণ ছিল। দেখো এটাও সাইনের সমীকরণ। যদি কারো বিশ্বাস না হয় যে ভাই এটা সাইনের সমীকরণ, আচ্ছা ধরো বিশ্বাস হচ্ছে না, দেখি তো আমাদের তো একটা ডেসমস অ্যাপ আছে, দেখি সেখানে একটু সরণটা সাইনের সমীকরণ হয় কিনা। তাহলে y = x দিয়ে লিখি, x = ধরো 2 sin t। আচ্ছা x দিয়ে লিখে ফেলছি তো, সরি y দিয়ে লিখি। y = t না দিয়ে x দিলাম, x। ঠিক আছে, এই যে দেখো তো কার গ্রাফ? সাইনের গ্রাফ। এই যে এখান থেকে শুরু, এই যে এখান থেকে সর্বোচ্চ সরণ, দেন আবার শূন্য, দেন নেগেটিভ দিকে সর্বোচ্চ সরণ, দেন আবার শূন্য। ঠিক আছে, ওকে। এবার আসো, ঠিক আছে হয়েছে সবার? ওকে, এবার আসো, দেখো এবার আমরা সরল সন্ধিতে স্পন্দন গতিসম্পন্ন কণার যে সরণের সমীকরণটা, সেইটাকে আমরা একটু আনতে চাই, প্রত্যেকটা পার্ট। তাহলে একটা জিনিস আমরা একটু দেখলাম একটু আগে, যে এই যে চরকি, এই চরকিটা ঘুরতে থাকবে, এই চরকিটা ঘুরতে থাকবে, ঘোরার সাথে সাথে আমরা এখানে সরণটা পাবো। তো সরণ এখান থেকে যখন এখানে ছিল, সাম্য অবস্থানে ছিল, তখন শূন্য ছিল। সর্বোচ্চ সরণে গিয়ে এই যে সর্বোচ্চ সরণ, এই পয়েন্টে সর্বোচ্চ সরণ, দেন আবার শূন্য, দেন নেগেটিভ দিকে সর্বোচ্চ সরণ, দেন শূন্য। আমরা গ্রাফটা মোটামুটি এরকম পাইছিলাম, তো আমরা সরণের সমীকরণ চাই, তাহলে সরণ হচ্ছে x, সেই সরণের সমীকরণটা চাই। একটা জিনিস খেয়াল করে দেখো তো, সরণের সমীকরণটা x, আমরা গেস করতেছি যে সরণের সমীকরণটা x হবে কোণের সাথে সমানুপাতিক, থেটার সাথে সমানুপাতিক, গেস করলাম। এবার এটা সত্যি কি মিথ্যা দেখি তো। দেখো তো, যখন এইখানে ছিল তখন শূন্য সরণ, যখন এখানে গেছে তখন সরণ এটা বাড়ছে। হ্যাঁ, কোণ ছিল শূন্য, এইখানে যখন ছিল তখন কোণ ছিল শূন্য, এখানে যখন গেছে কোণ বাড়ছে, দেখো সরণও বাড়ছে। কোণ যদি আরো বাড়ি, আরো বাড়ালাম কোণ, দেখো কোণ যদি আরো বাড়াই, সরণ আরো বাড়তেছে। অনেকে বলতে ভাই আপনি বৃত্তাকার গতি নিয়ে কেন দেখাচ্ছেন? ভাই আমি বৃত্তাকার গতি নিয়ে দেখাচ্ছি না, আমি কিন্তু ছায়ার দৈর্ঘ্যটা নিয়ে বসাচ্ছি। এই পাশে পর্দার উপর যে আপ ডাউন হচ্ছে না, ওইটাই নিয়ে আমি এখানে বসাচ্ছি, বাট ওইটা আর আঁকতেছি না, একবার যেহেতু আঁকলামই আমরা। এরপরে যখন এই পয়েন্টে গেল, দেখো সর্বোচ্চ সরণ আরো বেড়ে এই যে সবচেয়ে বেশি হলো। তাহলে সময়ের সাথে বা কোণের সাথে, এই যে থেটার সাথে বলো বা টি এর সাথে বলো, দেখো তো সরণটা বাড়ছে না? সরণ শূন্য, কোণ বাড়ছে, সরণ বাড়ছে, সময় বাড়ছে, সরণ বাড়ছে, এই যে বাড়ছে, সর্বোচ্চ হলো। তাহলে x সমানুপাতিক থেটা অথবা
অথবা অথবা এক্স সমানুপাতিক টি। বলো বলা যায় কিনা? বলা যায়? বলতে পারি না? উত্তর হচ্ছে ভাই পারি, কিন্তু একটু পরে আবার পারি না। তুমি শুধু এইটুকুর জন্য দেখছো 0 ডিগ্রি থেকে এই যে π/2 এই পর্যন্ত দেখছো, তুমি π/2 এর পরে কিন্তু আর দেখো নাই। তুমি দেখো যখন এইখানে আসে তখন কিন্তু কোণ আরো বেশি, 90 ডিগ্রির বেশি। তখন সরণের অবস্থা দেখো তো, এই যে সরণ, তাহলে এবার সরণ কমলো না বাড়লো? কমে গেল। তাহলে আরো বেশি কোণের দিকে গেলাম, এই যে কোণ থেটা বাড়ালাম, সময় বাড়ালাম, তখন আবার সরণ কমে যাচ্ছে। তারপরে যখন আবার এখানে আসে, এখানে যখন আসে তখন আবার এই যে সাম্য অবস্থান এইখানে, তাহলে তখন আবার সরণ এই যে কমতে কমতে শূন্য হয়ে গেল, তাই কিনা? তা তুমি যদি বলো যে ভাই কোণের সাথে সাথে বাড়বে, কথাটা কি সত্যি? না। সময়ের সাথে বাড়বে, সত্যি না। কিছুক্ষণ বাড়ছিল, পরে তো আবার কমছে, মুশকিল হয়ে গেল। আমরা সমীকরণ একটা পেয়ে গেছিলাম, কিন্তু পরে আর দেখলাম যে এইটুকু পোর্শনে ঠিক আছে, কাজ করলো, পরে কিন্তু এই শর্ত সব ভেঙে ফেললো, তাই না? তাহলে শোনো, থেটার সাথে সমানুপাতিক না, শুধু থেটার সাথে সমানুপাতিক না। থেটার সাথে সমানুপাতিক হইলে 90-র পরে গেলে তো থেটা আরো বাড়তেছে, কিন্তু সরণ তো বাড়তেছে না, সরণ আবার কমতেছে। তাহলে চিন্তা করো সরণের মানটা একটু অ্যানালাইসিস করি। সরণের মানটা, সরণ এক্স, তার মানটা 0 ডিগ্রি থেকে π/2 মানে 90 ডিগ্রি পর্যন্ত বাড়ছে, 90-র পরে আবার কমছে, π/2 থেকে পাই এই পর্যন্ত আবার কমছে, π/2 থেকে পাই কমেছে। তারপরে পাই থেকে 3π/2, এই যে পাই থেকে এটা 3π/2, তাহলে পাই থেকে 3π/2 নেগেটিভ দিকে বাড়ছে, নেগেটিভ দিকে বাড়ছে, ঠিক আছে? তাহলে এরকম কাউকে খুঁজে বের করো, এরকম কোন ত্রিকোণমিতিক একটা কোণ খুঁজে বের করো। এই যে অনেকে পেয়ে গেছে, যে এরকম একটা ত্রিকোণমিতিক কোণ খুঁজে বের করো যার সাথে সরণ সমানুপাতিক। তাহলে এমন একটা কোণ খুঁজে বের করো, কোন কোণের অনুপাতে দেখো সরণ π/2 সর্বোচ্চ সরণ, π/2 সর্বোচ্চ সরণ, ঠিক আছে? 3π/2 নেগেটিভ দিকে সর্বোচ্চ সরণ, এটা পজিটিভ দিকে, 3π/2 নেগেটিভ দিকে সর্বোচ্চ সরণ, পায়ে 0-তে 2π সরণ হচ্ছে 0। তার মানে এমন একটা ত্রিকোণমিতিক কোণ তুমি খুঁজে বের করো, আমাকে গেস করে বলো যার 0 ডিগ্রিতে মান 0, 180-তে মান 0, 360 অর্থাৎ 2π মান 0, আর 90 ডিগ্রিতে সর্বোচ্চ, 3π/2-তেও সর্বোচ্চ কিন্তু নেগেটিভ দিকে অর্থাৎ মাইনাস সর্বোচ্চ, কে সাইন। তাহলে বুঝতে পারছো কাহিনী? এই যে গেস করলাম, কিন্তু আমরা কিন্তু জানতাম না, বাট আমরা গেস করছি। কেউ যদি বলেন ভাই এক্স কস থেটার সমানুপাতিক, তাহলে তো ভাই হবে না। কস থেটার সমানুপাতিক হলে 0-র জন্য সর্বোচ্চ হওয়া উচিত, 0 ডিগ্রিতে ম্যাক্সিমাম হওয়া উচিত। তো তুমি দেখো তো 0 ডিগ্রিতে কি ম্যাক্সিমাম? 0 ডিগ্রিতে তো সরল 0, π/2-তে ম্যাক্সিমাম, cos π/2-তে আবার 0, তো π/2-তে কি 0, π/2-তে তো সর্বোচ্চ। তাহলে বুঝতে পারছো যে cos থেটার না, cos থেটার সমানুপাতিক না, তাহলে এটা ভুল। তাহলে অতএব আমরা বুঝে গেছি যে এক্স আসলে সাইন থেটার সমানুপাতিক, তাহলে এইটা কারেক্ট আছে। তাহলে শুধু থেটার সমানুপাতিক না, সাইন থেটার সমানুপাতিক। তাহলে গেস করে এইটুকু আনতে পারলাম যে এক্স এর মানটা সাইন থেটার সমানুপাতিক। তাহলে সরল সন্ধিত স্পন্দনের সরণের সমীকরণে সাইন থাকবে। দেখো আমাদের কোনো ব্যবকলন সমীকরণ কিন্তু লাগে নাই, জাস্ট ধারণার উপর ভিত্তি করে আমরা এই পর্যন্ত আসছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে থেটাটাকে আমরা একটু ভাঙতে চাই। থেটা মানে কি? থেটা ইকুয়াল টু ওমেগা টি, থেটা ইকুয়াল টু ওমেগা টি। থেটা মানে কি? এই কোণ না, এই যে এই কোণটা থেটা না, কোণ থেটা। তাহলে তুমি দেখো থেটা যদি এই কোণ হয়, এই যে এই কোণটা যদি থেটা হয়, তাহলে এই যে কত দ্রুত ঘুরতেছে বা কত ধীরে ঘুরতেছে, দ্যাট ইজ ওমেগা। স্পিড, এই ঘূর্ণন গতি, চরকির ঘূর্ণন গতি, দ্যাট ইজ ওমেগা। আর এখান থেকে যাত্রা শুরু করছে টি ইকুয়াল টু 0, এই পর্যন্ত আসতে সময় লাগছে টি। তাহলে থেটার সাথে ওমেগার সম্পর্ক নির্ধারণ করো, যে থেটা আর ওমেগার মধ্যে সম্পর্কটা কি। তাহলে ওমেগা ইকুয়াল টু থেটা ডিভাইডেড বাই টি, তাহলে অতএব থেটা ইকুয়াল টু ওমেগা টি। তাহলে এবার থেটা ইকুয়াল টু ওমেগা টি এখানে বসাও, এই সমীকরণে বসাও। তাহলে এই সমীকরণে বসালে এক্স সমানুপাতিক সাইন থেটা টি এর থেটার জায়গায় ওমেগা টি, এই যে বসাই দিলাম। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? তাহলে থেটার জায়গায় কি বসালাম? থেটার জায়গায়
ওমেগা টি বসালাম, তাহলে এই পর্যন্ত আনতে পারলাম। এবার কথা হচ্ছে কি যে ভাই তাহলে সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে ধ্রুবক 1 বসাই দিই, দিয়ে সমীকরণ বানাই ফেলি। হ্যাঁ হবে, সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে এক্স সমানুপাতিক সাইন ওমেগা টি, সমানুপাতিক চিহ্ন উঠাই দাও, উঠাই দিয়ে সমান চিহ্ন দিয়ে বসাও, 1 বসাইলা, 1 সাইন ওমেগা টি। এটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের সরণের সমীকরণ, মানলাম। এইবার আসো একটা জিনিস দেখো যে আর কিছু হবে কিনা, যে এই পর্যন্ত আনতে পারলাম, দেখি আর কিছু হয় কিনা। তাহলে দুটো সরল ছন্দিত স্পন্দন গতির কথা তুমি চিন্তা করো, তোমাকে দুটো সরল ছন্দিত স্পন্দন গতির কথা চিন্তা করতে বলি। যেখানে একটা চরকির কাটার দৈর্ঘ্য ধরো 1 মিটার, এই যে চরকির কাটার দৈর্ঘ্য 1 মিটার, 1 মিটার কাটার দৈর্ঘ্য। আর একটা চরকি, যে চরকিটা একটু বড় চরকি, যার কাটার দৈর্ঘ্য ধরো 2 মিটার, কাটার দৈর্ঘ্য 2 মিটার। এই যে চরকি, এর কাটার দৈর্ঘ্যটা 2 মিটার। তাহলে দেখো যখন এটার জন্য ঘোরা শুরু করবে, যখন এটা ঘোরা শুরু করবে, এটা যখন ঘোরা শুরু করবে তখন এরকম হবে। তাহলে বলো তো দেখি সর্বোচ্চ সরণ কতটুকু হয়। এটা যদি 1 মিটার হয়, এইটাও তো 1 মিটার, তাহলে এটা 1 মিটার। তাহলে যখন এই পয়েন্টে যাবে তখন আমরা সর্বোচ্চ সরণ পাবো। এই যে সর্বোচ্চ সরণটা কত মিটার, 1 মিটার। আর যখন চরকির কাটা এইটা, তখন এর জন্য সর্বোচ্চ সরণ, এর জন্য সর্বোচ্চ সরণ কত হবে। দেখো তো এর জন্য যে সর্বোচ্চ সরণটা হবে, যখন এখানে থাকবে, এই চরকির কাটার দৈর্ঘ্য কত, 2 মিটার। এই যে এই পাশে যে ছায়া হবে, এই ছায়ার দৈর্ঘ্য 2 মিটার হবে না, 2 মিটার। তো ছায়ার দৈর্ঘ্য আর না আঁকি, ছায়াটা না আঁকি, তাহলে এই যে দৈর্ঘ্যটা হবে, এই দৈর্ঘ্যটা কত হবে, 2 মিটার। এটা কোন পয়েন্ট, π/2, এটা কোন পয়েন্ট, π/2। তাহলে আসো তো আমরা দেখি এই সমীকরণ, এটা যদি সমীকরণ হয়, তুমি বলছো সরল ছন্দিত স্পন্দনের সরণের সমীকরণ এটা, ওকে। তাহলে আমি এই যে ওমেগা টি মানেই থেটা, থেটা, তাহলে এই থেটার জায়গায় আমি π/2 বসাবো, π/2 বসাবো। তো π/2 বসাইলে, থেটার জায়গায় যদি π/2 বসাই, তাহলে এর ক্ষেত্রে 1 মিটার আসবে সরণের মান, সাম্য অবস্থান থেকে, এই যে সাম্য অবস্থান, সাম্য অবস্থান থেকে সরণের মান, এই যে সরণের মান কয় মিটার আসবে, 1 মিটার। এর জন্য কয় মিটার আসবে, 2 মিটার। দেখি আসে কিনা, আসো। x = সরণের সমীকরণ আমাদের বলা হয়েছে এইটা, তাহলে x = সাইন ওমেগা টি, তো সাইন ওমেগা টি সাইন থেটা, তাহলে সাইন থেটা এই পয়েন্টে কোণের মান কত, π/2, তো সাইন 90 ডিগ্রি কত, 1। এই যে 1 মিটার আসছে, খুব খুশি আমরা, ওকে। এবার এটার জন্য 2 মিটার আসা উচিত, 2 মিটার, 1 মিটার 1 মিটার মিলে গেছে, বাহ সুন্দর। তো এটার জন্য 2 মিটার আসা উচিত, সাইন থেটা। তাহলে এখানে থেটার মান কত, এই যে থেটা কত, থেটা হচ্ছে π/2, বসাই π/2, সাইন π/2, π/2, তাহলে কত হলো, 1 মিটার। বাট এটার কত হওয়া উচিত, 2 মিটার হওয়া উচিত, হয়েছে কত, 1 মিটার। তাহলে তুমি দেখো, তুমি যদি বলো সরল ছন্দিত স্পন্দনের ভাই সমীকরণ এটা, তাহলে এটা যদি সমীকরণ তুমি মানে গ্রহণ করে নাও, তাহলে দুনিয়ার সকল সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার এই যে বিস্তার, মানে সর্বোচ্চ সরণ, এই যে সর্বোচ্চ সরণের মানটা যেটা, সবার জন্য কত আসবে, 1 আসবে, তাই না? সবার জন্য কত আসবে, 1। এই সমীকরণ যদি এইটা সমীকরণ হয়, তুমি দেখো দুনিয়ার সকল সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার সরণের মান হিসাব করে দেখো, এই থেটার মান যদি 90 ডিগ্রি বসাও, দেখো সাইন 90 ডিগ্রি 1 আসবে, এক্স এর মান 1। বাট চরকির কাটার দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাহলে সর্বোচ্চ সরণ 1 মিটার, 2 মিটার হলে 2 মিটার, 3 মিটার হলে 3 মিটার, তাই কি না? তাহলে এই সমীকরণ তো আমাকে তা দিতে পারলো না, এই সমীকরণ তো আমাকে তা দিতে পারলো না। তাহলে কি করতে হবে, একটু সংশোধন করতে হবে না এই সমীকরণটাকে, যে সমীকরণটা এখনো পুরোপুরি ঠিক নাই, একটু সংশোধন করতে হবে। অনেকে আবার এটা বলতে পারো, ভাই আপনি তো ধরেন হিসাব করতেছেন থেটা দিয়ে, আমি যদি ওমেগা দিয়ে হিসাব করি, হ্যাঁ হবে। দেখো সাইন ওমেগা টি, আসো বলো, যদি তুমি এখানে টি নিতা, বলো তো এখানে টি কত, এই জায়গায় টি কত, দেখি কমেন্ট করো তো, এই জায়গাটা টি কত, π/2 এর জায়গায় টি বসাইলে টি কত, বড় হাতে t/4, হ্যাঁ t/2 না, নো 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 t/2 না, t/4, t/4 কি দেখাইছি এর আগে, এই যে t/4, t/4, তাহলে এখানে কি হইতো, t/4 হইতো, ওকে। তাহলে সাইন, দেখো ওমেগা মানে কি, ওমেগা মানে 2π/, ক্যাপিটাল লেটার টি পর্যায়কাল, আর এই টি এর মান t/4, t/4,
টি টি কাটো, 2π4 কাটাকাটি করে সাইন π/2, তো সাইন π/2 মানে সাইন 90 ডিগ্রি, 1 দেখো 1 পাইছিলাম 1 পাইলাম, দেখো একই পাইলাম। তো এভাবেও হিসাব করতে পারো, ওমেগা টি দিয়ে হিসাব করবা, থিটা দিয়ে হিসাব করবা, এটা আপ টু ইউ, তোমার ব্যাপার। বাট সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার এই সূত্র যদি আমি সরণের সমীকরণ হিসাবে নিই, তাহলে সকল ক্ষেত্রে সর্বোচ্চ সরণ এক আসবে। বাট এক তো না, এ মান তো দেখো এটার 1, এটার 2, এক একটার এক এক রকম। তাহলে এইটারে কি করতে হবে, একটু সংশোধন করতে হবে। কিভাবে সংশোধন করা যায় বলো, কিভাবে সংশোধন করা যায়? ঠিক আছে, দেখো কিভাবে সংশোধন করা যায়। ধরো একটা চরকি যার কাটা ছোট, তাহলে তার ক্ষেত্রে গ্রাফটা পাবো আমরা এরকম, চরকির কাটা ছোট, গ্রাফ পাবো এরকম। এটা হবে গ্রাফ, যেহেতু কাটা ছোট। এবার মনে করো আর একটা চরকি যার কাটা বড়, যার কাটাটা বড়, ধরো এই হচ্ছে চরকিটা, দেখো কাটাটা বড়, এই যে কাটাটা এতটুকু, তাহলে এর ক্ষেত্রে কেমন পাবো? এর ক্ষেত্রে গ্রাফটা পাবো এরকম। এই যে চরকির কাটাটা আরো বড়, ধরো আরো বড়, এই, তাহলে তার ক্ষেত্রে কেমন পাবো? তার ক্ষেত্রে পাবো এরকম। এই কি, তাই না? তাহলে সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার এই যে সরণ, এই সরণের মান তো এক একটা কণার জন্য এক এক রকম। ধরো একটা স্প্রিং, স্প্রিং এর কথা চিন্তা করো না, ধরো এটা হচ্ছে স্প্রিং, স্প্রিং এ ঝোলানো হয়েছে, এইটা হচ্ছে সাম্য অবস্থা। তো মনে করো এই স্প্রিংটা এতটুকু বিস্তার নিয়ে দুলতেছে, এতটুকু বিস্তার নিয়ে দুলতেছে। তাহলে এর ক্ষেত্রে যদি গ্রাফটা হয়, তাহলে গ্রাফটা হবে এরকম, এই যে এতটুকু বিস্তার নিয়ে স্পন্দিত হচ্ছে, এরকম হবে। ঠিক আছে, এই যে সর্বোচ্চ সরণ উপরের দিকে, সর্বোচ্চ সরণ নিচের দিকে। কিন্তু ধরো একটা সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন করা, ধরো স্প্রিংয়ে এটা একটু বেশি বিস্তার নিয়ে দুলতেছে, ধরো এটা একটু বেশি বিস্তার নিয়ে দুলতেছে, এটা এতটুকু বিস্তার নিয়ে দুলতেছে, এতটুকু বিস্তার নিয়ে তুলতেছে। তাহলে এর ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? এর ক্ষেত্রে গ্রাফটা হবে এই যে কখনো সাম্য অবস্থায়, তারপরে উপরে, আরো উপরে, এই যে সর্বোচ্চ উপরে, সর্বোচ্চ উপরে, ঠিক আছে, সর্বোচ্চ উপরে, দেন আবার নিচের দিকে নামবে, 0 হবে। তাহলে এর ক্ষেত্রে গ্রাফটা হবে এরকম, এর ক্ষেত্রে গ্রাফটা হবে এরকম। কি কথা বুঝলা? এর ক্ষেত্রে সরণের গ্রাফটা হবে এরকম। তাহলে সবার তো সরণ একই রকম হয় না, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? আমরা সমীকরণটাকে সংশোধন করতে পারবো। এবার সংশোধনটা করব কিভাবে? অনেকে বলতে ভাই একটা কাজ করেন, এক্স ইকাল টু এ, এক্স ইকাল টু সাইন ওমেগা টি বা সাইন থেটা, এটা তো আছে। আপনি একটা কাজ করেন, এর সাথে কিছু যোগ করে দেন, এই সাইন থেটা এর সাথে ধরেন একটা সংখ্যা যোগ করে দিবেন। এই যে কাটার দৈর্ঘ্য যতটুকু বেশি, যেমন এর এর যদি হয় 1, এর যদি হয় হারে এর কত, ধরো 2, এর কত, ধরো 3, তাহলে যতটুকু বেশি ততটুকু যোগ করে দিবেন, তাহলেই তো হয়ে গেল। ততটুকু খালি যোগ করে দিবেন, ধরেন 2, 3, 4 কিছু একটা যোগ করে দিবেন। এরকম করলে সবকিছু ঠিক হয়ে যাবে। কথা হচ্ছে না, এরকম করলে কি হয় জানো, আমাদের লাগবে সরণ কম হইলে সর্বোচ্চ সরণ এইটা, সরণ যদি একটু বাড়ে তাহলে গ্রাফ হবে এইটা, সরণ যদি আরো বাড়ে তখন গ্রাফ হবে এইটা। আমি চাই এরকম। বাট আমি যদি সাইন থেটার সাথে 2 যোগ করি না, তাহলে গ্রাফটা কেমন হবে জানো? ধরো গ্রাফটা এরকম আছে, সাইন থেটার গ্রাফটা এই আছে, এটা হচ্ছে সাইন থেটার গ্রাফ, এটা হচ্ছে সাইন থেটার গ্রাফ। এখন এর সাথে যদি আমি 2 যোগ করি, তাহলে 2 ঘর উপরে উঠে যাবে, গ্রাফটা একই রকম থাকবে। ধরো এটা 1, এটা 2, 2, এই গ্রাফটা জাস্ট এখানে থেকে লাভ দিয়ে, এই গ্রাফটা জাস্ট এখান থেকে লাভ দিয়ে এই যে 2 ঘর উপরে উঠে যাবে, এরকম হবে। যদি আমি এর সাথে -2 যোগ করি, ধরো এখানে +2 এর জায়গায় -2 দিলাম, তাহলে তখন কি হবে জানো, 2 ঘর নিচে নেমে যাবে। এটা 1, -1, এটা -2, জাস্ট 2 ঘর নিচে নেমে যাবে, এটা জাস্ট 2 ঘর নিচের দিকে নেমে যাবে, এই হবে, এরকম হবে। বিশ্বাস হয় না? দেখো বিশ্বাস হয় কিনা। এটা হচ্ছে দেখো সাইন এক্স এর গ্রাফ, এই যে সাইন এক্স এর গ্রাফ হচ্ছে এইটা। তো সাইন এক্স এর গ্রাফ দেখো এই যে এইখানে 0 থেকে শুরু হয়েছে এখানে। তা আমি যদি এর সাথে ধরো 2 যোগ করি, y ইকুয়াল টু হিস্টোরি, y ইকুয়াল টু করে ভাই, y ইকুয়াল টু ধরো সাইন
সাইন এক্স প্লাস প্লাস টু, এই দেখো প্লাস টু, দেখছো লাভ দিয়ে 2 ঘর উপরে উঠে গেছে। যদি -2 দিতাম, ধরো -2 দিলাম, -2 দেখো লাভ দিয়ে নিচে নেমে গেছে, 2 ঘর নিচে নেমে গেছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তা আমি কি চাই, আমি চাই যে না এইটাই বড় হয়ে যাবে, ধরো এইটার সর্বোচ্চ বিস্তার এখানে, এই যে সর্বোচ্চ সরণ এখানে, এইটা যেন একটু বড় হয়, এইটা যেন একটু বড় হয়ে যায়। যদি সরণ আরো বেশি হয় তাহলে যেন এইটা বড় হয়, আমি এইটা চাই। তাহলে এর জন্য এই চেঞ্জটা করলে হবে না, কি করতে হবে জানো? সাইন এক্স এর গ্রাফ এইটা, ভালো করে দেখো সাইন এক্স এর গ্রাফ এইটা। আমি যদি ওয়াই ইকুয়াল টু ধরো 2 গুণ করি 2 সাইন এক্স, তাহলে দেখবা যে জিনিসটা চাচ্ছিলাম সেই জিনিসটা হবে 2 সাইন এক্স। এই যে দেখো, দেখছো এই যে এটা ছিল আগেরটা, জাস্ট এই যে সরণটা বেড়ে গেছে, দেখো এই যে পিক ভ্যালুটা বেড়ে গেছে, পিক ভ্যালুটা বেড়ে গেছে। যদি আরো বেশি হয়, ধরো আমি 2 এর জায়গায় 3 দিলাম, তাহলে আরো বেশি উপরে চলে যাবে। কি কথা বুঝছো? তাহলে আমরা তো এটাই চাইছিলাম। তাহলে এর জন্য কি 2 বা কোনো একটা সংখ্যা যোগ করতে হবে না গুণ করতে হবে, এটা আমার বলো এবার। যোগ করতে না গুণ করতে? গুড, ভেরি গুড, এই তো গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে সংশোধন করব। তাহলে সংশোধন করে যে এক্স ইকুয়াল টু সাইন ওমেগা টি বা সাইন থেটা, ঠিক আছে, ঠিক আছে, এক্স ইকুয়াল টু সাইন থেটা বা সাইন ওমেগা টি, এটা ঠিক আছে, কিন্তু এর সামনে একটা সংখ্যা গুণ করতে হবে। কোন সংখ্যাটা? এ, ধরো এ একটা সংখ্যা গুণ করতে হবে, একটা ধ্রুব সংখ্যা। সেই ধ্রুব সংখ্যাটাই হচ্ছে বিস্তার, সর্বোচ্চ সরণ। যার সর্বোচ্চ সরণ যত, যে সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন করা যত বেশি সরণে, ধরো এই যে এটার জন্য এইটুকু এ, তাহলে সাইন থেটা ধরো এই পয়েন্টে যখন যাবে, এই পয়েন্টে π/2, তাহলে সাইন π/2 হচ্ছে 1। তাহলে তার সাথে এ এর দৈর্ঘ্যটা, এই যে এইটুকু দৈর্ঘ্য কত এ, তাহলে আমার এখানে সরণ বানাইতে হবে কত এ, তাহলে এর সাথে এ গুণ করে দিবা, ওইটাই হবে আমার সরণ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাহলে এ সাইন ওমেগা টি দ্যাট ইজ এ। এর ক্ষেত্রে মনে করো এই যে এইটা হচ্ছে ধরো এ প্রাইম, ঠিক আছে, এটা এ প্রাইম, আরো বেশি। তাহলে এই যে এটা হচ্ছে আমার সর্বোচ্চ সরণ, এ প্রাইম বানাইতে হবে, এ প্রাইম বানাইতে হবে। তো এই পয়েন্টে π/2, তাহলে সাইন π/2 1, তাহলে আমাদের বানাইতে হবে তো এ প্রাইম, তাহলে এর সাথে গুণ এ প্রাইম, তাহলে এইটাই হবে সরণ, ঠিক আছে, এটাই হবে সরণ এ প্রাইম, এটাই। তাহলে একটা ধ্রুব সংখ্যা জাস্ট গুণ করতে হবে, সেই ধ্রুব সংখ্যাটাই হবে সর্বোচ্চ সরণ বা বিস্তার। বোঝা গেছে? তাহলে এইটুকু কিন্তু আমরা পেয়ে গেলাম, এইটুকু পেয়ে গেলাম। বোঝা গেল? ক্লিয়ার? এইবার আসো ওমেগাটা কি, এইটা একটু তোমাকে বুঝাই যে ওমেগাটা কি ভাই। ওমেগা কি এসএই সেমে ওমেগা বাড়ালে বা কমালে কি হয়? বাড়ালে বা কমালে কি হয়? কি হয়? দেখো ওমেগা হচ্ছে গতি, কত দ্রুত একটা এসএইচএম সম্পন্ন কণা কত দ্রুত মুভ করবে, কত দ্রুত উপর নিচ করবে, কত দ্রুত আপ ডাউন করবে, সেটাই আসলে ওমেগা। ওমেগা কম ধীরে ধীরে, ওমেগা বেশি দ্রুত দ্রুত। ওমেগাকে বলা হয়েছে কৌণিক কম্পাঙ্ক, কারণ ওমেগা ইকুয়াল টু 2πf, এফ ফ্রিকোয়েন্সি, ওর মধ্যে ফ্রিকোয়েন্সি আছে। ওমেগা যত বেশি হবে ফ্রিকোয়েন্সি তত বেশি হবে, ওমেগা যত কম হবে তত ফ্রিকোয়েন্সি কম হবে। তো দেখো কিভাবে, মনে করো একটা চরকি, ধরো একটা চরকি, এই চরকিটা ধীরে ধীরে ঘুরতেছে, ধীরে ধীরে। তো ধীরে ধীরে যদি যায়, খুবই ধীরে ধীরে যাচ্ছে ধরো, তাহলে ধীরে ধীরে গেলে এটা এখান থেকে এখানে আসলো, এখানে আসলো, এই পয়েন্টে আসলো ধীরে ধীরে, তাহলে অনেক টাইম লাগবে। তাহলে এখান থেকে এই যে সর্বোচ্চ সরণে পৌঁছাইলো, সর্বোচ্চ সরণ, তারপরে নিচের দিকে নামলো, দেন আবার নেগেটিভ সরণ, দেন তারপরে আবার এখানে গিয়ে পৌঁছাইলো, অনেক বেশি টাইম লাগছে। তাহলে একটা পূর্ণ দোলন কমপ্লিট হয়েছে, এই যে একটা পূর্ণ ঘূর্ণন কমপ্লিট হয়েছে, এটা পুরো একবার ঘুরে এখানে আসছে, পুরো একবার ঘুরে এখানে আসছে, এখানে পুরো একবার ঘুরে এখানে আসছে। তো পুরো একবার ঘুরে আসতে যে বেগ, এই যে সেটা হচ্ছে ওমেগা, এই যেটা হচ্ছে ওমেগা। তো এই পর্যন্ত দেখো একবার আসছে, ঠিক আছে। তাহলে সবাই একটু তাকাও, বোর্ডে তাকাও, এবার লেখা বাদ দাও, লেখা বাদ দাও, 0 এটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত ওমেগার জন্য একবার দোলন কমপ্লিট করছে। আমি যদি এবার এই চরকিটাকে, সেম চরকি যদি এবার স্পিডটা বাড়াই দিই, চরকিটা সেম থাকবে, শুধু স্পিডটা বেড়ে যাবে, ধরো স্পিড বেড়ে যাবে, তাহলে কি ঘটনা ঘটবে জানো? সেম চরকি থাকবে, শুধু স্পিডটা বেড়ে যাবে, স্পিডটা আগের চেয়ে দ্বিগুণ হবে। ধরো এবার 2 ওমেগা স্পিডে যাবে, তাহলে 2 ওমেগা স্পিডে গেলে কি হবে? 2 ওমেগা স্পিডে গেলে আগে যতটুকুর মধ্যে, দেখো যতটুকুর মধ্যে
একটা ঘূর্ণন দিছে না, একটা ঘূর্ণন কমপ্লিট করছে, তার মধ্যে এবার 2বার কমপ্লিট করবে, 2বার, দ্বিগুণ স্পিড, দ্বিগুণ স্পিড, তাহলে 2বার কমপ্লিট করবে, অর্থাৎ অর্থাৎ একবার একবার দেন আবার 2বার, এই যে 2বার কমপ্লিট করে ফেলবে, সেই সময়ের মধ্যে জাস্ট 2বার কমপ্লিট করে ফেলবে। ঘূর্ণন গতি বেড়ে গেছে, ওমেগা বেড়ে গেছে। তাহলে আগে কি হচ্ছিল, এই যে ধীরে, ঠিক আছে, এই যে এরকম, এই বোঝা গেছে। এইবার দ্বিগুণ স্পিডে, এবার দ্রুত, তাহলে প্রথমে একবার এই, তারপরে আরো একবার এই, কথা বুঝছো? একবার দেখো, একবার এটা ঘুরে এসে এখানে আসবে, এটা ঘুরে এখানে আসবে একবার, তারপরে আরো দ্রুত আরো একবার, আরো একবার, এটা ঘুরে আরো একবার, তাহলে এরকম 2বার, 2বার হবে, ঠিক আছে। তাহলে বেড়ে গেছে, কম্পাঙ্ক বেড়ে গেছে। যদি 3 হয়, যদি 3 গুণ হয়, তাহলে এটা রাখবো না, তাহলে এর মধ্যে 3বার হবে, একবার, 2বার, 3বার, 3বার হবে, 1 2 3, 3বার হবে। তাহলে ওমেগা যত বাড়বে তত কম্পাঙ্ক বাড়বে। দেখো ওমেগা, এটা ছিল ওমেগা, এটা ছিল 2 ওমেগা, এটা ছিল 3 ওমেগা। তুমি দেখো একটু খেয়াল করো, আমাকে দেখো তো এখানে কম্পাঙ্ক কয়টা, এফ কয়টা, এফ ধরো 1 একক, F1, এখানে এফ কয়টা, ফ্রিকোয়েন্সি কয়টা, ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কয়টা, 2টা, একবার 2বার, তাহলে এটা 2F। ওটা এফ হলে, এফ যদি 1 হয়, ওটা যদি এফ হয়, তাহলে এটা তার দ্বিগুণ 2F। এবার দেখো তো কয়বার, একবার, 2বার, 3বার, তাহলে এটা হচ্ছে 3F। তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, বুঝতে পারছো? এবার তাহলে তোমার আমার কথা যদি বিশ্বাস না হয়, দেখো আমরা এখানে দেখাই, যদি বিশ্বাস না হয় তাহলে দেখো y ইকুয়াল টু ধরো 2 সাইন এক্স, এটা এক্স, 2 সাইন এক্স। এবার দেখো দুইটা কি, এবার আমি এটাকে দিব সাইন 2x, দেখো দ্বিগুণ, দেখো এটা দ্বিগুণ হয়েছে, এর এর দ্বিগুণ হয়েছে। এটা কেমনে এর দ্বিগুণ একটু দেখাই বড় করে, দেখো লালটার দিকে তাকাও, লালটা, লালটা একবার, একবার, তার মধ্যে সবুজটা 2বার, দেখো 1 2, সবুজটা 2বার, দেখছো? তাহলে যত ওমেগা যত গুণ হবে, ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। তাহলে ওমেগা বাড়াইলে বা কমাইলে কি হয় বোঝা গেছে? তাহলে ওমেগা কি কি নির্ধারণ করতেছে, কম্পাঙ্ক কত দ্রুত অসিলেট করতেছে, কত দ্রুত অসিলেট করতেছে। তাহলে ওমেগা, ওমেগাকে এই কারণে বলা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। এখন ওই যে কথা হচ্ছে ভাই, সরল ছন্দিতে স্পন্দন গতির ক্ষেত্রে ওমেগা কেমনে বুঝবো? ওমেগা বোঝার দরকার নেই, সরল ছন্দিতে স্পন্দন গতিতে ওমেগা তোমার বুঝতে হবে না। তুমি সরল ছন্দিতে স্পন্দন গতির আত্মাটাকে টেনে বের করে নিয়ে আসো। আত্মাটা কি? সরল ছন্দিতে স্পন্দন গতির আত্মাকে, সোলকে, এটা বৃত্তাকার গতি। বৃত্তাকার গতির ক্ষেত্রে দেখো ওমেগা, এই যে কৌণিক বেগ, বৃত্তাকার গতির বেগ ওমেগা। কি কথা বুঝছো? তাহলে ওমেগা বুঝতে চাই, ওকে, আত্মা টেনে বের করো, আত্মা টেনে বের করো, আত্মা তোমার দেখাই দিব ওমেগা। তাহলে ওমেগা কৌণিক কম্পাঙ্ক, আর ওমেগা ইকুয়াল টু 2πf, এই যে এফ হচ্ছে সেই কম্পাঙ্ক। তাহলে ওমেগার ব্যাপারটাও বুঝলাম। তাহলে মোটামুটি আমরা সরল ছন্দিতে স্পন্দন গতির ক্ষেত্রে সরণের সমীকরণ SHM এর, SHM এর সরণের সমীকরণ আমরা এই পর্যন্ত পাইলাম, যে সমীকরণ x ইকুয়াল টু a সাইন ওমেগা টি, এই পর্যন্ত পাইলাম। কিন্তু কথা হচ্ছে ভাই, আপনি না ওমেগা টি প্লাস ডেল বের করছিলেন, ঠিক আছে, ওমেগা টি প্লাস ডেল বের করছিলেন, জাস্ট টি কনস্ট্যান্ট না, দেখি কি কনস্ট্যান্ট সেটা আমরা একটু পরে দেখব। তাহলে x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা না মানে ডেল বের করছিলেন, তো ডেলটা কই? এইবার আসো ডেলটা আনি। ডেল হচ্ছে আদি দশা, ডেল আদি দশা। তুমি দেখো, তুমি বললা যে ভাই সরণের সমীকরণ এটা, আমি মানলাম, আচ্ছা ঠিক আছে, সরণের সমীকরণ এটা। তাহলে সরণের সমীকরণ এইটা হইলে এই সমীকরণ অনুযায়ী যে কোনো সময়ের সরণের মান আমি পাবো। তাহলে ধরো এটা একটা চরকি, এখানে এই যে পর্দা আছে, চরকিটা ঘোরা শুরু করছে কোত্থেকে? এখান থেকে, এইখান থেকে চরকিটা ঘোরা শুরু করছে। তাহলে এখান থেকে যদি চরকিটা ঘোরা শুরু করে, এখান থেকে যদি ঘোরা শুরু করে, তাহলে এখান থেকে ঘোরা শুরু করলে এইভাবে সরণ যাবে, এইভাবে সরণ যাবে। তাহলে টি ইকুয়াল টু 0 এখানে,
এখান থেকে ঘোরা শুরু করছে, টি ইকুয়াল টু 0। তাহলে টি ইকুয়াল টু 0-তে সরণ হবে 0। এখানে টি ইকুয়াল টু t/4, তাহলে তখন সরণ হবে সর্বোচ্চ, তখন সরণ হবে সর্বোচ্চ। হ্যাঁ, এই যে ছায়ার দৈর্ঘ্য হবে সর্বোচ্চ, এবং সেই সর্বোচ্চ মানটা কত হবে? বিস্তার x ইকুয়াল টু a হবে। এই যে এটা x ইকুয়াল টু a হবে। আচ্ছা দেখি হয় কিনা, দেখি এটা আমরা পাই কিনা। এখানে যে 0-তে টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0-তে সরণ হবে 0, আর টি ইকুয়াল টু t/4। আচ্ছা এখানে আমরা টি নিই, তাহলে এটা হবে 0, এটা হবে t/4। তাহলে টি ইকুয়াল টু 0-তে সরণ হবে 0, টি ইকুয়াল টু t/4 যখন, তখন হবে সর্বোচ্চ বিস্তার। দেখি সেটা হয় কিনা। তাহলে টি ইকুয়াল টু 0-তে এই সমীকরণ অনুযায়ী x ইকুয়াল টু a সাইন ওমেগা টি, তাহলে a সাইন ওমেগা ইন্টু t0 সাইন 0 0, তো সাইন 0 0 x0 মিলে গেছে, মিলে গেছে। এই যে সরণ 0, দেখো এই পয়েন্টে সরণ 0, তাহলে মিলে গেছে। আচ্ছা ঠিক আছে, যে এই পয়েন্টে যখন ছিল তখন সাম্য অবস্থায় সরণ 0। আচ্ছা আমরা মিলাই ফেলছি। তাহলে দেখি t/4 এ সরণ সর্বোচ্চ সেটা x ইকুয়াল টু a হয় কিনা। তাহলে এবার আসো t ইকুয়াল টু t/4, তখন x ইকুয়াল টু a সাইন ওমেগা টি, তাহলে a সাইন ওমেগা হচ্ছে 2π/t, আর এই t মানে t/4, t কাটাকাটি 2 আর 4 কাটাকাটি করে নিচে 2, তাহলে সাইন π/2 সাইন 90 ডিগ্রি। a x ইকুয়াল টু a, ইয়েস x ইকুয়াল টু a পেয়ে গেছি আমরা, x ইকুয়াল টু a। দেখো মিলে গেছে। ওকে, তাহলে এইটা সরণের সমীকরণ সঠিক, আমরা বসে সুন্দর করে লিখে ফেললাম। এটাই সরল সন্ধিত স্পন্দনের সরণের সমীকরণ, কোনো ডেল কিচ্ছু লাগবে না। ওকে, এইবার কেউ একজন এসে বলল, ভাই আমি একটা সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কণা শুরু করব, চরকি ঘোরানো শুরু করব, কিন্তু আপনি তো সবসময় চরকি এখান থেকে ঘোরানো শুরু করেন। আমি ভাই এখান থেকে শুরু করব না, আমি চরকিটাকে ঘোরানো শুরু করব এই পয়েন্ট থেকে, যে শুরুটাই হবে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে শুরু হবে। এবার আমি বললাম আচ্ছা ঠিক আছে, এই পয়েন্ট থেকে শুরু হবে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, শুরু করো, ওই পয়েন্ট থেকে শুরু করো। তাহলে ওই পয়েন্ট থেকে যদি শুরু করা হয়, এই পয়েন্ট থেকে যদি শুরু করা হয়, তাহলে যাত্রা শুরুর সময়ে দেখো তো ঠিক এই পয়েন্ট থেকে শুরু, তাহলে টি ইকুয়াল টু 0 যখন, তখন সরণ কি 0? নো, তখন কিন্তু চরকির উপরে ছায়া পড়ছে, সরণ কিন্তু 0 না, সাম্য অবস্থা। যখন এই পয়েন্টে, তখন এই দিক দিয়ে টর্চ লাইট মারো, মারো এই দিক দিয়ে টর্চ লাইট, দেখো চরকির উপর কিন্তু এর ছায়া এসে পড়ছে, কতটুকু? এইটুকু ছায়া পড়ছে। এই যে চরকির উপর কিন্তু এইটুকু ছায়া আছে তখন। তাহলে টি ইকুয়াল টু 0-তে তো একটা সরণ আছে, এই যে সরণ টি ইকুয়াল টু 0-তে এই সরণটা আছে, ঠিক আছে ভাইয়া? ভাই এফবিতে ভিডিও আটকে যাচ্ছে, কি বলো? এফবিতে ভিডিও আটকে যাচ্ছে? ওকে ওকে ওকে, এফবিতে ভিডিও আটকে যাচ্ছে, হ্যাঁ। ওকে দেখো, এই পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু হয়, মানে ঘোরা শুরু করছে এখান থেকে, এখান থেকে ঘোরা শুরু, সাম্য অবস্থা থেকে না। তাহলে যখন এখান থেকে ঘোরা শুরু, তখন কিন্তু এই দেখো চরকিতে, চরকির একটা ছায়া অলরেডি পদ্মায় পড়তেছে, এই দিক থেকে টর্চ লাইট মারো, দেখো এই বলটা তখন এখানে, তাহলে ছায়া কিন্তু এই যে সাম্য অবস্থান থেকে এটুকু কিন্তু ছায়া আসছে তখন। তাহলে এইটা নিয়ে যদি আমি এখানে বসাই, একেবারে এই যে টি ইকুয়াল টু 0-তে শুরুতেই এতটুকু ছায়া, এই যে, তাহলে শুরুতে এবার 0 না, শুরুতে এবার ছায়ার দৈর্ঘ্য আছে। এরপরে এখান থেকে ঘুরতে ঘুরতে এখানে যাবে, এই যে এখানে যাবে, ঠিক আছে, এখান থেকে ঘুরে এখানে যাবে, তাহলে তখন সরণ সর্বোচ্চ হবে, এই যে সর্বোচ্চ। তারপরে এখান থেকে ঘুরে এখানে যখন আসবে, তখন আবার সরণ কমে 0 হবে, এই পয়েন্টে যে 0 হবে। তাহলে ব্যাপারটা কি হইলো? এবার গ্রাফটা কেমন পাওয়া গেল? এবার গ্রাফটা পাওয়া গেল এখান থেকে ওঠা শুরু করছে, 0 থেকে না, এখান থেকে শুরু হয়েছে, তাহলে এখান থেকে উপরের দিকে এই, তারপরে এইখান থেকে আবার নিচে এই, তারপরে এইখান থেকে সর্বোচ্চ নিচের দিকে, দেন এখান থেকে আবার 0, দেন এখান থেকে আবার 0। তাহলে এই হয়েছে ব্যাপারটা। তাহলে এবার বলো টি ইকুয়াল টু 0-তে, এই যে টি ইকুয়াল টু 0, তখন কি সরণ 0 হয়েছে? হয় নাই, তখন কিন্তু একটা সরণের মান আছে, বুঝলা? তখন কিন্তু একটা সরণের মান আছে। তাহলে তুমি যদি সমীকরণ বলো এইটা, যে ভাই এটাই সমীকরণ,
তাহলে দেখো টি ইকুয়াল টু জিরোতে কিন্তু এইটুকু সরণ আছে, তুমি পাবা না। দেখো যদি তুমি এটা দিয়ে হিসাব করো যে টি ইকুয়াল টু জিরোতে আচ্ছা সরণ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাহলে এ সাইন ওমেগা ইন্টু টি এর মান 0, তো সাইন 0 0, জিরোর সাথে যা গুণ হবে 0, বাট এই পয়েন্টটা তো 0 না, তাহলে এক্স নট ইকুয়াল টু 0, এই ক্ষেত্রে তো 0 না, টি ইকুয়াল টু জিরোতে তো এক্স 0 না। তাহলে এখানে কি করা যায়? তাহলে কেউ যদি বলে এটাই সমীকরণ, সঠিক সমীকরণ, তবে বলবো না এটা সঠিক সমীকরণ না, এটা সমীকরণ হ্যাঁ ঠিক আছে যদি সাম্য অবস্থা থেকে শুরু হয়, কিন্তু সাম্য অবস্থার একটু উপর থেকে যদি শুরু হয় তখন তো ভাই এটা সঠিক না। তাহলে তখন কি করতে হবে? কিছু তো একটা সংশোধন করতে হবে, তাই না? তাহলে সেই কি সংশোধনটা করা যায় সেইটাই আমরা একটু দেখি যে কি সংশোধন করা যায়। দেখো ভাই, এই যে বৃত্তাকার গতির সাথে আমরা মিলাইতেছিলাম, তাহলে যখন এখান থেকে যাত্রা শুরু টি ইকুয়াল টু 0, ঘুরে ধরো এই পয়েন্টে আছে চরকিটা, এই পয়েন্টে যখন আসছে তখন কতটুকু ঘুরে গেছে? থেটা কোণে ঘুরে গেছে। থেটা কত কৌণিক বেগ? ওমেগা কৌণিক বেগ, ওমেগা কৌণিক বেগ নিয়ে। তাহলে থেটা ইকুয়াল টু ওমেগা টি। এটা মজার জিনিস, দেখো এই যে চরকি, এখানে এদিক থেকে টর্চ লাইটের আলো ফেলা হচ্ছে, তাহলে এই পয়েন্টে দেখো পর্দায় এইখানে ছায়া পাবো না আমি, এই যে এতটুকু ছায়া পাবো না, এতটুকু ছায়ার দৈর্ঘ্য, এই যে এতটুকু ছায়ার দৈর্ঘ্য, এইটুকু এইটুকু, তো দেখো তো এইটুকু মানে এইটুকু না, এই যে ছায়ার দৈর্ঘ্য এটাই সরণ, সাম্য অবস্থান থেকে ছায়ার দৈর্ঘ্য এটাই সরণ এক্স, তাহলে এইটুকু এক্স না, এইটুকু এক্স না, তাই তো? আচ্ছা, এটা যখন ঘুরে এখানে যাবে তখন তখন সর্বোচ্চ সরণ হবে এইটা, এইটা হবে সর্বোচ্চ সরণ। তাহলে তখন এই যে সর্বোচ্চ সরণটা সেটা তো বিস্তার নাকি, এই যে সর্বোচ্চ সরণ হবে এইটা, তো সেই সর্বোচ্চ সরণটাকে আমরা কি বলি? এইটুকুকে আমরা কি বলি? এটুকু আমরা বলি বিস্তার এ। তাহলে এইটুকু হচ্ছে আমাদের বিস্তার এ। এটা যদি এ হয়, দেখো এটার একটা বৃত্তাকার গতি, তাহলে এটা ব্যাসার্ধ না? এটা যদি ব্যাসার্ধ হয় ভাই এটাও তো ব্যাসার্ধ, তাহলে এটাও তো এ, তাই কিনা? এটাও তো এ, এটাও তো এ। তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি থেটা হয়, এটা আমার সরণ এক্স, এক্স এর মানটা আমার বের করা লাগবে, এই ত্রিভুজটাকে উঠাই নিয়ে আসি। দেখো আরো কত সুন্দরভাবে বের করা যাচ্ছে, এটা থেটা, এটা এ, এটা এক্স, তাই তো? সাইন থেটা নাও তো, সাইন থেটা, আমাদের এক্স দরকার, সাগরে লবণ আছে, কোণের বিপরীতটা লম্ব, তাহলে সাইন থেটা ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এ, তাহলে অতএব এক্স ইকুয়াল টু এ সাইন থেটা, আর থেটা ইকুয়াল টু ওমেগা টি, তাহলে অতএব এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। দেখো এই যে এভাবেও কিন্তু আমরা আনতে পারি। কি বুঝলা? এখন কথা হচ্ছে যে ভাই যদি যাত্রাটা সাম্য অবস্থা থেকে না হয়, সাম্য অবস্থা থেকে যাত্রা ছিল, সাম্য অবস্থা থেকে যাত্রা ছিল, যাত্রাটা যদি সাম্য অবস্থা থেকে না হয় তাহলে কি হবে? আচ্ছা তাহলে কোত্থেকে যাত্রা শুরু হবে? ধরো চরকিটা ঘোরা শুরু করবে কোত্থেকে? এই হচ্ছে চরকিটা, এখান থেকে যাত্রা শুরু না, তো কোত্থেকে? ধরো এখান থেকে যাত্রা শুরু, এইখান থেকে যাত্রাটা শুরু, তাহলে অলরেডি দেখো এক্স অক্ষের সাথে অলরেডি একটা কোণ আছে, এই যে অলরেডি যে কোণটা আছে সেটা হচ্ছে ডেল, আগেও একটা কোণ ছিল, এখান থেকে ঘোরা শুরু করছিল টি ইকুয়াল টু 0, এখান থেকে যাত্রা শুরু, তো এখানে যে কোণটা ছিল সেই কোণটা ধরো ডেল, ডেল ছিল 0 ডিগ্রি, কোনো কোণ ছিল না, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে প্লাস এক্স অক্ষ, এই প্লাস এক্স অক্ষের সাথে কোণ ছিল 0 ডিগ্রি যাত্রা শুরুর সময়, কিন্তু এবার এই প্লাস এক্স অক্ষের সাথে যাত্রা শুরু এখান থেকে টি ইকুয়াল টু 0, এখান থেকে যাত্রা শুরু, তখন অলরেডি একটা কোণ নিয়ে যাত্রা শুরু, দ্যাট ইজ ডেল, ঠিক আছে? এইবার মনে করো এখান থেকে যাত্রা শুরু, এবার টি সময় পর ধরো এখানে গেছে, টি সময় পর ধরো এই পয়েন্টে গেছে, এই পয়েন্টে, এবার আমি এই পয়েন্টে সরণটা চাই, এই যে টি সময়ে এই পয়েন্টে সরণ চাই, তাহলে এই পয়েন্টে সরণটা কতটুকু আগে দেখি, এই যে চরকির উপর দেখি এই পয়েন্টে সরণ কতটুকু, যখন এখানে আছে যখন এই পয়েন্টে আছে তখন এটা এখানে, এখানে এই যে এইটুকু সরণ, এইটুকু হচ্ছে সাম্য অবস্থান থেকে সরণ এক্স, তো এইটুকু যদি সরণ হয় এটাকে এটাকে উঠাই নিয়ে আসলাম সরণ, এই যে এখানে বসালাম, ঠিক আছে? এইটুকু আমাদের সরণ এক্স, এইটুকু আমাদের সরণ এক্স, তাই তো?
এবার তুমি দেখো t0 t, তাহলে এই যে এতটুকু ঘুরে গেছে, তাহলে এতটুকু সময় গেছে, এই যে সময় ব্যবধানটা ডেল টি, দ্যাট ইজ টি না? এই টি সময়ে এতটুকু ঘুরে গেল না, দ্যাট ইজ থেটা। তাহলে কত কৌণিক বেগে? ওমেগা কৌণিক বেগে। তাহলে থেটা ইকুয়াল টু ওমেগা টি, থেটা ইকুয়াল টু ওমেগা টি। বুঝছো ভাই? বুঝছো? থেটা ইকুয়াল টু ওমেগা টি। দেখা যাচ্ছে না? ওকে, এই যে এখান থেকে ঘোরা শুরু করছে, টি সময় পর এখানে গেছে, তাহলে সময় ব্যবধানটা কত? ডেল টি, দ্যাট ইজ টি। কতটুকু কোণে ঘুরে গেছে? এই যে এতটুকু কোণে ঘুরে গেছে, তাহলে এটা হচ্ছে থেটা। তাহলে থেটা ইকুয়াল টু ওমেগা ইন্টু টি, ওমেগা ইকুয়াল টু থেটা ডিভাইডেড বাই টি। তাহলে এবার এই ত্রিভুজটাকে উঠাই নিয়ে আসো, এটা তো বিস্তার, মানো তো এই যে আগের মতো, এটাও বিস্তার এ, তাহলে এটা বিস্তার এ। এবার এই ত্রিভুজটাকে উঠাই নিয়ে আসো বাইরে, দেখো এই ত্রিভুজটাকে উঠাই নিয়ে আসো। এই ত্রিভুজটাকে যদি তুমি উঠাই নিয়ে আসো, দেখো এই কোণটা হচ্ছে থেটা প্লাস ডেল, ভালো করে দেখো, থেটা প্লাস ডেল। এইটা হচ্ছে আমার সরণ এক্স, আর এটা হচ্ছে বিস্তার এ, কি তাই তো? বুঝছো? তাহলে সাইন সাইন কোণ অর্থাৎ থেটা প্লাস ডেল, সাইন থেটা প্লাস ডেল, সাইন থেটা প্লাস ডেল, সাগরে লবণ এক্স ডিভাইডেড বাই আসে অতিভুজ এ। তাহলে অতএব এক্স ইকুয়াল টু এ সাইন থেটা প্লাস ডেল। এইবার মনে করো যে আত্মিক শান্তিটা পাবা, এইবার আত্মিক শান্তিটা পাবা। তাহলে অতএব এক্স ইকুয়াল টু এ সাইন থেটা, থেটা ইকুয়াল টু ওমেগা টি প্লাস ডেল। তাহলে বুঝতে পারতেছো ডেল কি? ডেল হচ্ছে সেই আদি দশা, অর্থাৎ যে কোণ নিয়ে যাত্রা শুরু করতেছে। ঠিক আছে? ঠিক আছে, ইন্টিগ্রেশন ছাড়া শান্তি পাই না দাদা, ইন্টিগ্রেশন ছাড়া শান্তি পাও না, এটাই তো শান্তি। দেখো আত্মিক একটা শান্তি পাইলাম না আমরা, যে ও তাই তো, এটাই তো সরল ছন্দিতে স্পন্দনের সরণের সমীকরণ। তাহলে বৃত্তাকার গতির সাথে সম্পর্কটা বুঝতে পারতেছো? সরল ছন্দিতে স্পন্দন গতির একটা আত্মাই হচ্ছে বৃত্তাকার গতি। একটা চরকি যত দ্রুত ঘুরবে, ছায়া তত দ্রুত আপ ডাউন করবে। ঠিক আছে? একটা একটা চাকা তুমি যত দ্রুত ঘোরাবা, সেলাই মেশিনের চাকাটা, তত দ্রুত সুচটা আপ ডাউন করবে। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে এইবার সবগুলো জিনিস তো তুমি ফিল করতে পারতেছো যে কোনটা আসলে কি জিনিস। তাহলে ডেল কি? আদি দশা। ওমেগা কৌণিক কম্পাঙ্ক, এই যে কৌণিক কম্পাঙ্ক কত দ্রুত আপ ডাউন। আর এ কি? এ হচ্ছে সর্বোচ্চ সরণ বা বিস্তার। ঠিক আছে? এইবার আসো আমরা এই আদি দশাটা, এই ডেলটাকে আমরা আরেকটু ভালো করে বুঝতে চাই, বিভিন্ন পয়েন্টের আদি দশা দেখতে চাই। আদি দশা কি? যাত্রা শুরুর সময়ে দশা। তো এইবার আমরা আসো কয়েকটা চিত্র এঁকে দেখি, যাত্রা শুরুর সময়ে দশা। তাহলে দশা কোনটাকে ভালো করে বোঝা, ডেলকে ভালো করে বোঝা। ঠিক আছে? এই দশাই অনেকে বুঝতে পারে না, সরল ছন্দিতে স্পন্দন গতি পড়ে শেষ করে ফেলে, বাট ডেল কি এটাই বুঝতে পারে না, ডেল কি এটা ফিল করতে পারে না। তো দেখো তো এবার আমরা ডেলটাকে ফিল করতে পারি কিনা। ধরো এবার আমরা স্প্রিং এঁকে বুঝবো যে একটা স্প্রিংয়ের মাথায় ঝুলানো একটা বস্তু, সেটা সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করতেছে। এই যে এখান থেকে যাত্রা শুরু, অর্থাৎ কি হচ্ছে, এখান থেকে টি ইকুয়াল টু 0, এখান থেকে উপরের দিকে ওঠা শুরু করতেছে। ঠিক আছে? এখান থেকেই উপরের দিকে ওঠা শুরু করবে, ভাই এখান থেকে উপরের দিকে ওঠা শুরু করবে। তাহলে চরকি কোথা থেকে ঘোরা শুরু করবে? আঁকো এর সাথে একটা ইকুইভ্যালেন্ট করে চরকি এঁকে ফেলো। এটা এভাবে আপ ডাউন করবে, সরল ছন্দিতে স্পন্দন গতি। তাহলে তার আত্মাটাকে টেনে বাইরে বের করে নিয়ে আসো। তাহলে সাম্য অবস্থান থেকে উপরের দিকে উঠবে, তাহলে চরকি কোথা থেকে ঘোরা শুরু করবে? এই যে চরকি এঁকে ফেলি এখানে, এটা হচ্ছে চরকি। বলো চরকি কোথা থেকে ঘোরা শুরু করবে? কোথা থেকে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 0 ডিগ্রি কোণ করে এখান থেকে ঘোরা শুরু করবে। দেখো এখান থেকে ঘোরা শুরু করবে, এই যে এটা ঘুরে এখানে যাবে, এটা উঠে এখানে যাবে, এটা ঘুরে এখানে আসবে, বুঝতে পারছো? এই চলতেই থাকবে, এটাও চলতে থাকবে। তাহলে আমরা যদি এর জন্য গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা কেমন হবে বলো? এর জন্য যদি আমরা গ্রাফ আঁকি, তাহলে এখান থেকে ঘোরা শুরু করলে গ্রাফটা এখান থেকে যাবে, এই যে এখান থেকে উঠবে, এই বুঝতে পারছো? তাহলে গ্রাফটা পাবো এরকম, অর্থাৎ একেবারে পিওর একটা সাইনের গ্রাফ। এটা টি আর এটা এক্স, তাহলে পিওর সাইনের গ্রাফ। টিও নিতে পারো, থেটাও নিতে পারো, যার যেটা খুশি, বুঝছো? একটা নিলেই হইল। তাহলে গ্রাফটা এরকম পাওয়া যাবে। এবার কথা হচ্ছে দেখি আসো, বলো তুমি বলো, যদি টি ইকুয়াল টু 0 সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে সাম্য থেকে যাত্রা,
সাম্যাবস্থান থেকে যাত্রা, সাম্যাবস্থান থেকে পজিটিভ বিস্তারের দিকে, দেখো উপরের দিক, তাহলে পজিটিভ বিস্তারের দিকে যাত্রা, পজিটিভ বিস্তারের দিকে যাত্রা শুরু। তাহলে সাম্যাবস্থান থেকে যদি পজিটিভ বিস্তারের দিকে যাত্রা শুরু হয়, তাহলে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক প্লাস এক্স অক্ষ, তাহলে প্লাস এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ নিয়ে যাত্রা শুরু? ডেল 0 ডিগ্রি। এই যে চিত্র দেখে দেখো আদি দশা কত, ডেল 0 ডিগ্রি, এবং তখন গ্রাফটা হয়েছে এরকম সাইনের গ্রাফ। এবার দেখি তো সমীকরণ অনুযায়ী সত্যি কিনা। সমীকরণ এক্স এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা হচ্ছে সমীকরণ। তাহলে আমাদের এইটুকু বাংলা কথা দিয়ে ডেলটা বের করতে হবে। আমাদের বসে সাম্য অবস্থান থেকে পজিটিভ বিস্তারের দিকে যাত্রা। ওকে গুড, সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু। তাহলে সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু হইলে অর্থাৎ টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0 সাম্য অবস্থানে আছে, তো টি ইকুয়াল টু 0 সরণ x 0। সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু মানে কি? সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থানে, তাহলে সাম্য অবস্থান থেকে সরণ কত? 0। তাহলে টি ইকুয়াল টু 0 এ সাইন, এই যে টি 0 বসাই দিলাম, প্লাস ডেল এক্স এর মান 0। এবার তুমি বলো সাইন ওমেগা ইন্টু 0 মানে 0, তাহলে সাইন ডেল 0 ভাগ এ মানে 0, তাহলে সাইন ডেল 0, তাহলে ডেলের মান কত ডিগ্রি? ডেলের মান 0 ডিগ্রি। ডেলের মান পাই, দুটাই হয় কিন্তু 2 পাই এটাও হয়, কিন্তু 0 আর পাই ধরো নাও। এবার 0 আর পাইয়ের মধ্যে কোনটা রাখবো? 0 রাখবো, পাই রাখবো না, 0 রাখবো। কারণ সাম্য অবস্থান থেকে পজিটিভ বিস্তারের দিকে যাত্রা শুরু, উপরের দিকে ওঠা শুরু করছে পজিটিভ বিস্তারে। যদি সাম্য অবস্থান থেকে নেগেটিভ বিস্তারের দিকে আসতো তাহলে হয়তো পাই। সাম্য অবস্থান থেকে যেহেতু পজিটিভ বিস্তারের দিকে যাত্রা শুরু, এই কারণে 0। অর্থাৎ এই যে দেখো সাম্য অবস্থান থেকে দুইভাবে যাত্রা শুরু হইতে পারে। সাম্য অবস্থান থেকে, সাম্য অবস্থান থেকে এখান থেকে যাত্রা শুরু হইলে উপরের দিকে উঠবে, এখান থেকে যাত্রা শুরু হইলে নিচের দিকে যাবে, এখান থেকে যাত্রা শুরু হইলে পজিটিভ বিস্তারে যাবে, এখান থেকে যাত্রা শুরু হইলে নেগেটিভ বিস্তারের দিকে যাবে। তাহলে যদি এখান থেকে পজিটিভ বিস্তারের দিকে যাত্রা শুরু হয় তাহলে ডেল 0 ডিগ্রি, আর এখান থেকে যদি যাত্রা শুরু হয় তাহলে 180 ডিগ্রি, নেগেটিভ বিস্তারের দিকে গেলে 180 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে কোনটা রাখবো? কোনটা আমরা রাখবো? আমরা রাখবো 0 ডিগ্রি, কারণ পজিটিভ বিস্তারের দিকে সে গেছে, পজিটিভ বিস্তারের দিকে গেছে। বোঝা গেছে ঘটনাটা? ক্লিয়ার? এবার আমরা উল্টাটা করি। উল্টাটা কি? এবার তো আমরা ডেলটা বের করলাম, এবার আমরা চিত্র অনুযায়ী ডেলটা বসাবো, বসাই দেখবো পিওর সাইনের সমীকরণ আসে কিনা। তাহলে ডেল 0 হলে পুরো সাইনের সমীকরণ আসা উচিত, দেখি আসে কিনা। তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তো ভাই ডেল আদি দশা কত? 0। তাহলে 0 যদি বসাই তাহলে এ সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি, আর ওমেগা টি মানে থেটা, তাহলে এ সাইন থেটা। দেখো একেবারে পিওর সাইনের গ্রাফ, তাহলে সাইন এর গ্রাফ, দেখো সাইনের গ্রাফই আমরা পেয়েছি, এটা সাইনের গ্রাফ। বুঝা গেছে? এবার আসো, এবার হচ্ছে পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু, পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু। যদি পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু হয় তাহলে কি হবে? এটা হচ্ছে সাম্য অবস্থা। তো পজিটিভ বিস্তার অর্থাৎ স্প্রিং সংকুচিত হয়ে আছে, দেন এই পয়েন্ট থেকে যাত্রাটা শুরু, এই পয়েন্ট থেকে। তাহলে টি ইকুয়াল টু 0, এই পয়েন্টে যে পজিটিভ বিস্তার তুমি হাত দিয়ে এইভাবে চেপে রাখছো, দেন এখান থেকে ছেড়ে দিছো, অর্থাৎ তুমি এখান থেকে দেখা শুরু করছো, এখান থেকে তুমি দেখা শুরু করছো, এখানে এইভাবে নিয়ে ছেড়ে দিছো, এখান থেকে দোলা শুরু করছো, তাহলে শুরু এখান থেকে। তাহলে যদি শুরু এখান থেকে হয় তাহলে এরপরে কোন দিকে নামতে থাকবে? নিচের দিকে নামতে থাকবে না? এখানে শুরু, আর তো উপরে উঠবে না, এবার নিচের দিকে নামতে থাকবে। তাহলে চরকি ঘোরা শুরু করবে এখান থেকে, এই যে চরকিটা, এই কোভ্যালেন্ট চরকি এঁকে ফেললাম, যে এখান থেকে এই যে চরকি এঁকে ফেললাম। তাহলে চরকি এখান থেকে এই যে নিচের দিকে নামবে, এটা নিচের দিকে নামবে, এটাও নিচের দিকে নামা শুরু করবে। তাহলে এবার যদি আমরা গ্রাফ আঁকি তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে এই, তারপরে এখান থেকে নিচের দিকে নামতেছে, এই যে নিচের দিকে নামতেছে। তাহলে ব্যাপারটা হবে এরকম, এখান থেকে এখানে, এটা এখানে, এটা এখানে, তারপরে এখান থেকে এখানে, এইটা এখানে, এটা এখানে, এখান থেকে এখানে, এইটা উপরে উঠে এখানে, দেন এটা এখানে, এইভাবে চলতে থাকবে। তাহলে গ্রাফটা পাবো আমরা এরকম গ্রাফ, এরকম একটা গ্রাফ পাবো। কি কথা বুঝছো? এরকম গ্রাফ। বলো তো এটা কার গ্রাফ? কার গ্রাফ বলো তো আগে, সেটা বলো। কার গ্রাফ? কজের গ্রাফ। আচ্ছা প্রথমে আগে আগে আমরা বের করি, বলো
আদি দশা কোণ কত, কত কোণ নিয়ে যাত্রা শুরু। এখান থেকে যদি পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু হয় তাহলে এই যে আত্মা, এর আত্মা এটা তুমি দেখো না, দেখাই যাচ্ছে। দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক প্লাস এক্স অক্ষ, তার সাথে কত কোণ নিয়ে যাত্রা শুরু, π/2 মানে 90 ডিগ্রি। দেখছো, তাহলে ডেল 90 ডিগ্রি চিত্র থেকে ও হয়ে গেছে। এবার তারপর যদি আমরা হিসাব করে বের করতে চাই, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, ধরো চিত্র কিছু আঁকি নাই, আমরা বের করতে চাই যে পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু, অর্থাৎ টি ইকুয়াল টু জিরোতে, টি ইকুয়াল টু জিরোতে সরণ এক্স ইকুয়াল টু পজিটিভ বিস্তার প্লাসে বসাই, সেটা এক্স প্লাসে ইকুয়াল টু এ সাইন ওমেগা ইন্টু টি এর মান 0 প্লাস ডেল। তাহলে অতএব সাইন ডেল ইকুয়াল টু 1 প্লাস 1, তো সাইন ডেল 1 মানে ডেল 90 ডিগ্রি, ডেল π/2 অথবা 90 ডিগ্রি। দেখো তাই হয়েছে, তাই না? এবার বলতো যদি পজিটিভ বিস্তার থেকে অর্থাৎ আদি দশা কোণ 90 ডিগ্রি নিয়ে যাত্রা শুরু হয়, এই সমীকরণটা কার গ্রাফ হয়েছে, এটা কার গ্রাফ, কজের গ্রাফ, কজ। আচ্ছা দেখি তো কজের গ্রাফ হয় কিনা। এবার আসো আমরা ডেল π/2 বসাই দেখি, দেখি তো কজ হয় কিনা। তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাহলে এ সাইন ওমেগা টি প্লাস ডেল হচ্ছে π/2 সাইন 90 ডিগ্রি প্লাস সামথিং, 90 ডিগ্রি প্লাস সামথিং। এই কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক প্লাস, তাহলে সাইন প্লাস হবে। এবার 90 ডিগ্রি তাহলে চেঞ্জ হয়ে যাবে, 90 ডিগ্রি প্লাস সামথিং, তাহলে সাইন চেঞ্জ হয়ে হবে কজ কিন্তু থাকবে প্লাস, তাহলে কজ ওমেগা টি, তাহলে এ কজ ওমেগা টি এক্স ইকুয়াল টু হয়েছে। তাই দেখো কজের গ্রাফ, এটা কি মজা না বলো? তাহলে তোমরা এবার আমার একটা করে দাও তো, এই সেম হিসাবটা তোমরা আমার একটু করে দাও তো। সেটা হচ্ছে এবার নেগেটিভ বিস্তার থেকে যাত্রা শুরু, নেগেটিভ বিস্তার থেকে যাত্রা শুরু দাও, করে দেখো। নেগেটিভ বিস্তার থেকে যাত্রা শুরু করো, বোর্ডে দেখাবো না, ঠিক আছে? আমি পারি না এটা দেখবা না, এইটা ধরো সাম্যাবস্থা। তাহলে নেগেটিভ বিস্তার মানে এই স্প্রিং এর ক্ষেত্রে যদি চিন্তা করো, এখান থেকে যাত্রা শুরু, এর তো আর নিচে আসবে না, তাহলে এখান থেকে উপরের দিকে ওঠা শুরু করবে টি ইকুয়াল টু 0, তাহলে তখন এক্স ইকুয়াল টু মাইনাস এ। এই যে দেখো এইটা হচ্ছে মাইনাস এ বিস্তার, নেগেটিভ বিস্তার। তাহলে চরকি তখন ঘোরা শুরু করবে এখান থেকে, এইখান থেকে চরকি ঘোরা শুরু করবে এখান থেকে। তাহলে এখান থেকে ঘোরা শুরু করলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ নিয়ে ঘোরা শুরু করলো, এই কোণটা। তাহলে এই কোণটা 3π/2, এই কোণটা 3π/2 অথবা -π/2 বলতে পারো। এই যে এই দিক থেকে আসলে -π/2 এটাও তুমি বলতে পারো। তাহলে তখন গ্রাফটা হবে এরকম, এখান থেকে যাত্রা শুরু, তাহলে এখান থেকে উপরের দিকে ওঠা শুরু করবে, এইভাবে চলতে থাকবে। এটা কার গ্রাফ জানো? এটা হচ্ছে কজের গ্রাফ, তাই না? এই হচ্ছে কজের গ্রাফ। এর যদি উল্টা দেওয়া হয়, অর্থাৎ কজের আগে মাইনাস কজ দিলে উল্টে যাবে, খালি এরকম হয়ে যাবে, বুঝছো? ধরো একটু সুন্দর করে এঁকে দিই। এটা হচ্ছে কজের গ্রাফ, এটা হচ্ছে কজ। এবার যদি এর আগে মাইনাস লাগাই দাও তাহলে সেটা হবে উল্টা, এই যে মাইনাসটা হবে এরকম, তাহলে এটা হবে মাইনাস কজের গ্রাফ। ওটা কজ, এটা মাইনাস কজের গ্রাফ। কি কথা বোঝা গেছে? তাহলে এবার এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, দেখি আদি দশা কোণ 3π/2 আর -π/2 আসে কিনা। তাহলে ওই যে কি বলছিলাম, টি ইকুয়াল টু 0তে এক্স ইকুয়াল টু -এ, তাহলে এ সাইন ওমেগা 0 প্লাস ডেল, টি 0 বসালাম, তখন এক্স -এ, তাহলে এ আর এ কাটাকাটি, তাহলে সাইন ডেল ইকুয়াল টু -1, ডেল ইকুয়াল টু π/2 -π/2 অথবা 3π/2। ক্যালকুলেটর চাপ দাও, দেখো এটাই আসবে, হয়ে গেছে। এটা যে মাইনাস কজের গ্রাফ, এই যেটা যে মাইনাস কজের গ্রাফ, সেটা কি হয় না দেখি তো, হয় কিনা, মাইনাস কজের গ্রাফ পাওয়া যায় কিনা। এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, বসাও ডেল 3π/2 অথবা -π/2 যা খুশি বসাও। তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ডেল 3π/2, এটা আগে বসালাম, প্লাস ওমেগা টি, তাহলে 3π/2 কোন কোয়াড্রেন্টে, π/2 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 3π/2 প্লাস ওমেগা টি প্লাস এখানে এই কোয়াড্রেন্টে। তাহলে এই কোয়াড্রেন্টে কি হবে বলো? এই কোয়াড্রেন্টে অল প্লাস, সাইন কোসেক প্লাস, এই কোয়াড্রেন্টে সাইন মাইনাস, তাহলে সাইন হবে মাইনাস, তাহলে মাইনাস
এবার 3π/2 90 ডিগ্রির বিজোড় গুণিতক চেঞ্জ হয়ে যাবে, তাহলে -a cos ওমেগা টি। দেখো তাই হয়েছে, মাইনাস cos থিটা হয়েছে, মাইনাস cos থিটার গ্রাফ হয়ে গেছে। বুঝতে পেরেছ? এই কি ক্লিয়ার? তাহলে আরেকটা জিনিস একটু লিখে দিই, সেটা হচ্ছে সাম্য অবস্থান থেকে, অনেকে ভাবে কি সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু হলে ডেল জিরোই হবে, না ভাই। সাম্য অবস্থান থেকে নেগেটিভ বিস্তারের দিকে যাত্রা শুরু, নেগেটিভ বিস্তারের দিকে যাত্রা শুরু। সাম্য অবস্থান থেকে নেগেটিভ বিস্তারের দিকে যদি যাত্রা হয়, যাত্রা শুরু সাম্য অবস্থান থেকে, কিন্তু কোন দিকে? নেগেটিভ বিস্তারের দিকে। এই যে এটা হচ্ছে সাম্য অবস্থা, সাম্য অবস্থা থেকেই যাত্রা শুরু, কিন্তু এবার নিচের দিকে নামবে রে ভাই। তাহলে t=0-তে x=0, ঠিক আছে, t=0-তে x=0, নিচের দিকে নামবে। তো অনেকে ভাবে সাম্য অবস্থান থেকে, ভাই সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু, এই দেখেন, তাহলে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু, এই পয়েন্ট থেকে না, তাহলে সাম্য অবস্থান থেকে নিচের দিকে যাত্রা শুরু। তাহলে ব্যাপারটা কি হবে? ব্যাপারটা হবে এইখান থেকে যাত্রা শুরু, এই যে এইখান থেকে, সাম্য অবস্থান থেকে নিচের দিকে, যে নিচের দিকে যাচ্ছে, বুঝলা? তাহলে বলো তো কি হবে, বলো। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ কত? এটা পাই, ঠিক আছে, পাই। তাহলে তখন আমরা গ্রাফটা কেমন পাবো? গ্রাফটা পাবো এরকম, এখান থেকে এই এই, তারপরে এই এই, বুঝলা? এরকম হবে। তাহলে মাইনাস সাইনের গ্রাফ হবে। তো দেখি আগে ডেলটা বের করি। তাহলে t=0-তে x=0, x=a sin ওমেগা টি প্লাস ডেল, a sin ওমেগা 0 প্লাস ডেল, x এর মান বসাবো 0। তাহলে সাইন ডেল =0, তাহলে অতএব ডেল পাই, ঠিক আছে, পাই। এবার পাই, অনেক ভাই এবার 0 বসাবো না, না 0টা হবে না, এবার হবে পাই, এটা হবে, এটা সঠিক, পাই থাকবে, কারণ ওই যে নেগেটিভ বিস্তারের দিকে যাত্রা শুরু। তাহলে গ্রাফটা হবে মাইনাস সাইনের গ্রাফ, দেখি হয় কিনা, দেখি আসো, ডেল পাই বসাই, দেখি মাইনাস সাইনের গ্রাফ পাই কিনা। এটা তো সাইনের গ্রাফ ছিল এরকম, তাহলে মাইনাস সাইনের গ্রাফ হবে তার উল্টা। তাহলে x=a sin ওমেগা টি প্লাস ডেল, a sin ওমেগা টি, ডেলের জায়গায় প্লাস পাই, তাহলে পাই প্লাস ওমেগা টি, দেখি সাইন পাই প্লাস সামথিং, এই কোয়াড্রেন্টে মাইনাস মাইনাস, আর পাই চেঞ্জ হবে না, পাই মানে 180, 180 90-র জোড় গুণিতক, সাইন সাইন চেঞ্জ হবে না, তাহলে সাইন সাইনই থাকবে, তাহলে সাইন ওমেগা টি, তাহলে মাইনাস সাইন থিটার গ্রাফ। দেখো এই হয়েছে যে হ্যাঁ, এটা মাইনাস সাইন থিটার গ্রাফ। তাহলে দেখো সব কিছু তোমাকে চোখে আঙুল দিয়ে দেখাই দিছি, বুঝতে কি পারছো? বলো, সব কিছু চোখে আঙুল দিয়ে দেখাই দিছি, বুঝতে পারছো? দাদা গ্রাফ দেখে কিভাবে বুঝবো সাইন না কজের গ্রাফ? এটা তো ছোটবেলার কথাবার্তা। এই যে গ্রাফ দেখে কিভাবে বুঝবো, এইটা হলে সাইন, তাহলে এর উল্টাটা মাইনাস সাইন, এই যে এটার উল্টাটা মাইনাস সাইন, এ তো ছোটবেলায় শিখে আসছি আমরা। এটা হচ্ছে মাইনাস সাইন, আর কজের শুরু হয় এখান থেকে, কজ, এটা হচ্ছে কজ, তাহলে এটা হচ্ছে মাইনাস কজ, ঠিক আছে, এগুলো তো আমরা ছোটবেলা থেকে অ্যাটলিস্ট জানি। দাদা একটা কোশ্চেন বলো, একটা কোশ্চেন না, দুইটা কোশ্চেন করো। এই নদী নৌকার কোশ্চেন এখানে জিজ্ঞেস করতেছো কেন? দাদা একটা কোশ্চেন না, দুইটা কোশ্চেন করো। ইহা মানব জাতির কল্যাণে কি ভূমিকা রাখে বলিলে রবীন্দ্রনাথ খুশি হইতেন? মানব জাতির কল্যাণে অনেক ভূমিকা রাখে, বুঝতে পারছো? সরল ছন্দিতে স্পন্দন গতি ছাড়া তো মানব জাতি কল্পনাই করা যায় না, ঠিক আছে, সরল ছন্দিতে স্পন্দন গতি ছাড়া মানব জাতি কল্পনা করাই যাবে না। এই তো বুঝছো, গুড, ভেরি গুড। দাদা কুটি দেন, কুটি দিব, আচ্ছা একটু ওয়েট করো, তারপরে কুটি দিচ্ছি। কি বুঝছো? কিছু বুঝছো তাই না? তাহলে কত সুন্দর চিত্র আঁকছি, দেখি আর একবার একটু। বাহ, সুন্দর তো, দেখলেই তো একেবারে মনে করো যে মন ভরে যায়, যে বাহ কি সুন্দর সুন্দর জিনিস, দেখলেই তো মন ভরে যায়, তাই না? তাহলে আদি দশা কোণ?
এবার তুমি সবাইরে বুঝাই দিবা, বুঝছো? তাহলে তোমার বাসার কাজ আদি দশা কোণ ডেল সবাইরে বুঝাই দেওয়া, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সরল ছন্দিত স্পন্দন গতির সাথেই থাকো, ঠিক আছে? ওকে।